আসসালামাইকুম মাই ডিয়ার এসএসসি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো অ্যান্ড আলহামদুলিল্লাহ আই এম প্রিটি ওয়েল। তো তোমাদেরকে আজকে জানো যে বায়োলজি ক্লাস তোমাদের যদিও তোমরা জানো না ভালো, আমি একটা ভিডিও পোস্ট করছিলাম, বলে দিছি আজকে তোমাদের বায়োলজি ক্লাস কোষ এবং টিস্যুর উপর যে আমাদের একটা অধ্যায় আছে, তাই না? জীবকোষ ও টিস্যু, এই অধ্যায়টা নিয়ে আমরা আজকে ক্লাস করাবো। আমাদের অধ্যায়ের নাম কি আজকে? আজকে আমাদের অধ্যায়ের নাম জীবকোষ ও টিস্যু। জীবকোষ ও টিস্যু, এটা হচ্ছে আজকে আমাদের অধ্যায়ের নাম, তাই না? জীবকোষ এবং টিস্যু, এই অধ্যায়টাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। দেয়ার আর টু পার্টস অফ দিস চ্যাপ্টার। দুইটা ভাগ, একটা হচ্ছে কোষ নিয়ে পড়বো আমরা, আর একটা হচ্ছে টিস্যু নিয়ে পড়বো আমরা। এই অধ্যায় থেকে তোমরা সবাই আমার থেকে ভালো জানো, তোমরা এতদিনে টেস্ট পেপার সলভ করা শুরু করছো, যে এই অধ্যায় থেকে দুইটা সিকিউ আসে, একটা না কয়টা, দুইটা। একটা আসে জীবকোষের পার্ট থেকে, আর একটা আসে টিস্যুর পার্ট থেকে। দেখি আমরা কত দূর যাইতে পারি। দেখো, কোষ কাকে বলে, যেহেতু আমরা জীবকোষ, অধ্যায়ের নাম জীবকোষ এবং টিস্যু, তাই না? কোষ এবং টিস্যুটা থেকে একটু আমরা ধারণাটা ক্লিয়ার করে নিই যে কোষ কাকে বলে। আমরা যদি বলি যে কোষ কাকে বলে, এই কোষ হচ্ছে জীবদেহের গঠনগত এবং কার্যগত একক। এটা ক নম্বরে আসে? কোষ হলো জীবদেহের গঠনগত ও কার্যগত একক। ঠিক আছে, কোষ হচ্ছে জীবদেহের গঠন, অর্থাৎ জীবদেহটা গঠন করেই কোষ, তাই না? এই জন্য কি গঠনগত একক বলা হয়। আবার আমরা যে অনেক কাজকাম করি না, এই সবগুলো কাজকাম করে কোষের সমষ্টি, তাই একে কার্যগত এককও বলা হয়। সেম ভাবে অনেকগুলো কোষ মিলে যখন একই ধরনের কাজ সম্পন্ন করে, তখন তাকে কি বলে? টিস্যু বলে। দেখো টিস্যু কাকে বলে, আমরা লিখতেছি একটু টার্মগুলা, যারা তোমরা জানো না একটু সুন্দর করে লিখে নাও ভাইয়া। টিস্যু কতগুলো সমধর্মী কোষ একত্রে মিলে, দেখো একই ধরনের কতগুলো একই ধরনের মানে একই প্রকার, একই ধরনের কোষ একত্রে মিলে যখন একই কার্য সম্পন্ন করে তখন তাকে আমরা কি বলি? তখন তাকে আমরা টিস্যু বলি। তখন তাকে আমরা টিস্যু বলি। দেখো, তাহলে আমরা শিখলাম কোষ কাকে বলে। কতগুলো, দেখো কোষ হলো জীবদেহের গঠনগত এবং কার্যগত একক, একে আমরা কোষ বলবো। আর অনেকগুলো একই ধরনের কোষ একত্রে মিলে যখন একই ধরনের কাজ সম্পন্ন করবে, তখন তাকে আমরা কি বলবো? তখন তাকে আমরা টিস্যু বলবো। ঠিক আছে, আচ্ছা তোমরা বিভিন্ন রকম টিস্যুর নাম জানো। আর এরপরে দেখো, টিস্যু থেকে এবার আমরা কোথায় যাব? টিস্যু থেকে এবার আমরা যাব টিস্যু তন্ত্রতে যাব। দেখো, টিস্যু তন্ত্র কাকে বলে? টিস্যু তন্ত্র, আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকবো। টিস্যু তন্ত্র, এটা কি হবে? একই ধরনের কতগুলো টিস্যু একত্রে মিলে যখন একই কার্য সম্পন্ন করে, তখন তাদেরকে টিস্যু তন্ত্র বলে। একই ধরনের কতগুলো টিস্যু একত্রে মিলে যখন একই কার্য সম্পন্ন করে তখন তাকে আমরা টিস্যু তন্ত্র বলি। তখন তাকে কি বলি? টিস্যু তন্ত্র বলি। এই টিস্যু তন্ত্রের উদাহরণ তোমরা সবাই জানো, জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেম কি করে? জাইলেম জল পরিবহন করে। গাছ যে মাটির নিচ থেকে শিকড় দিয়ে পানি টানে না, এই পানিটাকে, এই জলটাকে পরিবহন করে। কে পরিবহন করে? জাইলেম পরিবহন করে। ঠিক আছে, আর ফ্লোয়েম কি করে? পাতায় প্রস্তুতকৃত খাদ্যকে উদ্ভিদের সমগ্র দেহে ছড়িয়ে দেয়। এই জন্য জাইলেম এবং ফ্লোয়েমকে কি বলি আমরা? টিস্যু তন্ত্র বলি। এগুলোর মধ্যে অনেক ধরনের টিস্যু আছে, যেমন প্যারেনকাইমা, ফ্লোয়েম কাইমা, ঠিক আছে, প্যারেনকাইমা আছে, কোলেনকাইমা আছে, আরো অনেক কিছু টিস্যু আছে এগুলোর ভিতরে, জাইলেম এবং ফ্লোয়েমের ভিতরে। এরপরে দেখো, টিস্যু তন্ত্র থেকে এরপরে আমরা বলতে পারি কি? টিস্যু তন্ত্রের পরে কতগুলো টিস্যু তন্ত্র যদি একত্রে গঠন করে, একত্রে মিলে একই কাজ সম্পন্ন করে, তাকে আমরা কি বলবো বলো তো দেখি? তোমরা লাইভে কয়জন আসছো দেখি লাইভটা একটু। আচ্ছা, যারা নতুন আছো তারা একটু আমাদের পেজটাকে ফলো করে দিও, হ্যাঁ, আর ক্লাসটা একটু শেয়ার করে দিও। দেখো, বিভিন্ন ধরনের টিস্যু তন্ত্র। অঙ্গ কাকে বলে? দেখো অঙ্গ, এবার দেখো অঙ্গ কাকে বলে। এই যে কয়েক ধরনের টিস্যু তন্ত্র একত্রে মিলে যখন
একই ধরনের কার্য সম্পন্ন করে তখন তাকে কি বলে? তখন তাকে বলে অঙ্গতন্ত্র। আমাদের অঙ্গ কি কি বলতো? শরীরের ভিতরে কি কি অঙ্গ আছে? আমাদের ফুসফুস একটা অঙ্গ, এরপরে আমাদের হৃৎপিণ্ড একটা অঙ্গ, তাই না? এখানে অনেক ধরনের টিস্যু তন্ত্র থাকে। তাহলে আমরা কি বলতে পারি? অঙ্গ। কতগুলো একই ধরনের টিস্যু তন্ত্র বা কতগুলো টিস্যু তন্ত্র তুমি বলতে পারো? কি বলতে পারো? বিভিন্ন ধরনের টিস্যু একত্রে মিলে, এটা হবে বিভিন্ন ধরনের টিস্যু। বিভিন্ন ধরনের টিস্যু টিস্যু একত্রে মিলে যখন একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করে তখন তাকে অঙ্গ বলে। দেখো আমরা কিভাবে আস্তে আস্তে জটিল থেকে যাচ্ছি। মানুষের হাত পা শরীর কিভাবে গঠিত হয় এই জটিলের দিকে যাচ্ছি। প্রথমে আসে কোষ। কোষ সব থেকে ক্ষুদ্র একক, সরলতম একক। কোষ থেকে আসে কি? টিস্যু। আবার কতগুলো টিস্যু একত্রে মিলে কি গঠন করে? টিস্যু তন্ত্র। কতগুলো টিস্যু তন্ত্র একত্রে মিলে কি গঠন করে? অঙ্গ গঠন করে। যেমন অঙ্গের উদাহরণ আমরা কি দিতে পারি? অঙ্গের উদাহরণ যদি আমরা দিতে পারি ফুসফুস। এরপরে দেখো ফুসফুস, এরপরে কেউ বলতে পারো হৃৎপিণ্ড। দেখো এগুলো এক একটা অঙ্গ। এবার আসো অঙ্গতন্ত্র কাকে বলে? অঙ্গতন্ত্র এটাই লাস্ট আমাদের। অঙ্গতন্ত্র সম্পর্কে আমরা একটু জানি। অঙ্গতন্ত্র বিভিন্ন ধরনের যখন দেখবা যে একাধিক অঙ্গ একত্রে মিলে শরীরের বড় কোনো কাজ সম্পন্ন করছে। কি বললাম ভাইয়া? একাধিক অঙ্গ একত্রে মিলে শরীরের বড় কোনো কাজ সম্পন্ন করলে তখন তাকে আমরা কি বলি? অঙ্গতন্ত্র বলি। দেখো এটা লাস্ট। একাধিক অঙ্গ একত্রে মিলে শরীরের বড় কোনো কার্য সম্পন্ন করলে তাকে আমরা কি বলবো? তাকে অঙ্গতন্ত্র বলে। অঙ্গতন্ত্রের উদাহরণ কি আছে বলো? শ্বসনতন্ত্র। আমাদের শ্বসনতন্ত্র আছে, তাই না? অঙ্গতন্ত্রের উদাহরণ বলতে আমরা কি কি বুঝি? আমাদের শ্বাসতন্ত্র বুঝি, আমরা শ্বসনতন্ত্র বুঝি, শ্বাসতন্ত্র। তুমি যে নিঃশ্বাস প্রশ্বাস নিতেছো না, এখানে কে কে কাজ করতেছে? এখানে তোমার হৃৎপিণ্ড কাজ করতেছে, এখানে তোমার ফুসফুস কাজ করতেছে, ট্রাকিয়া, ব্রঙ্কাস, অনেক কিছুই কাজ করতেছে, শ্বাসনালী কাজ করতেছে। তাহলে এরা প্রত্যেকেই এক একটা অঙ্গ, তাই না? এই এক একটা অঙ্গ, এগুলোকে আমরা বলতেছি যে একাধিক অঙ্গ একত্রে মিলে শরীরের বড় কোনো কার্য সম্পন্ন করলে তাকে আমরা অঙ্গতন্ত্র বলি। এই অঙ্গতন্ত্রই আমাদের ছিল শেষ একক, অঙ্গতন্ত্র। যেমন আমরা বলতে পারি শ্বাসতন্ত্র। শ্বাস নিতে আমাদের অনেকগুলো অঙ্গ লাগে, তাই না? এক্সাম্পল হিসেবে আমরা শ্বাসতন্ত্রকে বলতে পারি। আচ্ছা বলো, এই পর্যন্ত লেখা হয়েছে কিনা সবার? আমরা কি সামনে যাবো এরপরে? আচ্ছা, উপস্থিতি আজকে এত কম কেন তোমরা বলো? এগুলো লেখা হলে আমি একটু সরে গেলাম। এগুলো লেখা হলে বলো, আমরা এর পরবর্তীতে যাই। উপস্থিতি এত কম কেন? সবাই ক্লাসটা শেয়ার করে দাও দ্রুত। ভাই এত কষ্ট করে পড়াচ্ছি, একটু ক্লাসটা শেয়ার করে দাও। ভাই এত কষ্ট করে পড়াচ্ছি, তোমরা একটু ক্লাসটা জাস্ট শেয়ার করে দাও, পরে আবার ডিলিট করে দাও, সমস্যা হবে না কোনো। দেখো তাহলে এই যে এই পর্যন্ত গেল আমাদের কোষ। আমাদের সর্বপ্রথম একক হচ্ছে কোষ, সবচেয়ে ক্ষুদ্র একক কোষ। কোষের পরে অনেকগুলা কোষ মিলে গঠন করে টিস্যু, অনেকগুলা টিস্যু মিলে গঠন করে টিস্যু তন্ত্র, আবার অনেকগুলা বিভিন্ন ধরনের টিস্যু একত্রে মিলে, দেখো টিস্যু, এই যে একই ধরনের টিস্যু মিলে কি গঠন করে? একই ধরনের টিস্যু মিলে টিস্যু তন্ত্র। আর বিভিন্ন ধরনের টিস্যু, একই ধরনের টিস্যু না, ভিন্ন ভিন্ন ধরনের টিস্যু মিলে গঠন করে আমাদের অঙ্গ। আর বিভিন্ন আমাদের একাধিক অঙ্গ মিলে গঠন করে অঙ্গতন্ত্র। এই অঙ্গতন্ত্র হলো আমাদের শ্বসনতন্ত্র, শ্বাসতন্ত্র, অনেক কিছুই আছে, তাই না? আচ্ছা এরপরে বলো, আমরা সামনে যাবো। এটা মুছে দিলাম, আমরা সামনে যাই। আমরা তাহলে জীবকোষ নিয়েও জানলাম এবং টিস্যু নিয়েও জানলাম। তাহলে আমরা সামনে যাইতেই পারি। এখন আমরা কোষের প্রকারভেদ নিয়ে একটু জানি। দেখো কোষের প্রকারভেদ নিয়ে আমরা জানবো। কোষকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? কোষকে আমাদের সাধারণত দুই ভাগে ভাগ করা হয়েছে। নিউক্লিয়াস, একটা হলো নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে, নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে আরেকটা হলো কাজের উপর ভিত্তি করে। মানে এরা কেমন ধরনের কাজ করে? কাজের উপর ভিত্তি করে। আরেকটা, এটা না বললেও সমস্যা হয় না, তারপরে ওটাকে বলা হয়েছে বইয়ে, ঠিক আছে? এটা হলো প্রকৃত কোষ গঠনের উপর ভিত্তি করে। প্রকৃত, এটা বইয়ে নাই, তারপর লিখে রাখো তোমরা। প্রকৃত কোষ
গঠনের উপর, প্রকৃত কোষ গঠনের উপর ভিত্তি করে এই মোট 3 ধরনের উপর ভিত্তি করে আমাদেরকে কোষগুলোকে ভাগ করা হয়েছে। নিউক্লিয়াসের উপর ভিত্তি করে 2 ভাগে বিভক্ত কোষ। একটা কি তোমরা সবাই জানো আদি কোষ, আরেকটা কি কোষ, আরেকটা প্রকৃত কোষ। একটা হলো আদি কোষ, আরেকটা হলো প্রকৃত কোষ। আর কাজের উপর ভিত্তিতে তোমরা সবাই জানো এটা, কাজের উপর ভিত্তি করে কোষকে ভাগ করা যায়। একটা হলো দেহ কোষ, যেগুলো দেহ গঠন করে, আমাদের দেহে এই যে অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে এই জিনিসগুলো যারা গঠন করে এদেরকে আমরা বলি দেহ কোষ। আর যারা কি গঠন করে, ভ্রূণ গঠন করে, জাইগোট তৈরি করে, তাদেরকে আমরা বলি কি, জনন কোষ। তাহলে দেখো দেহ কোষ এবং আমাদের আছে জনন কোষ। তাহলে আমাদের কোষ 2 ধরনের, কার উপর ভিত্তি করে, কাজের উপর ভিত্তি করে। আর প্রকৃত কোষ গঠনের উপর ভিত্তি করে যদি আমি বলি, এটা সবাই জানি আমরা, একটা উদ্ভিদ কোষ আর একটা প্রাণী কোষ। উদ্ভিদ কোষ আর একটা হলো প্রাণী কোষ। একটা উদ্ভিদ কোষ আর একটা প্রাণী কোষ। দেখো কোষ তো কোষে, কিন্তু উদ্ভিদ আর প্রাণীকে আলাদা করলো কেন? কারণ কিছু কিছু অঙ্গাণু আছে যেগুলো শুধু উদ্ভিদ কোষে পাওয়া যায়, আবার কিছু কিছু অঙ্গাণু আছে যেগুলো শুধু প্রাণী কোষে পাওয়া যায়। যেমন তুমি প্রাণী কোষে কখনো কোষ প্রাচীর পাবা না, আবার উদ্ভিদ কোষে কখনো তুমি কোষ গহ্বর পাবা না। এই সমস্ত জিনিসের কারণে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষকে আমরা একটু আলাদা করছি। এখন দেখো আমাদের আদি কোষ কাকে বলে আর প্রকৃত কোষ কাকে বলে। এই আদি কোষে অনেকেই তোমরা বলো যে নিউক্লিয়াস নাই। না, নিউক্লিয়াস নাই এই কথাটা ভুল। আদি কোষে নিউক্লিয়াস আছে, বাট সুগঠিত নয়। সুগঠিত হতে গেলে কি করতে হবে? নিউক্লিয়াসকে নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত থাকতে হবে, এরপরে ভিতরে নিউক্লিওলাস থাকতে হবে। এই জিনিসগুলো আদি কোষের নিউক্লিয়াসে থাকে না। দ্যাটস হোয়াই আমরা বলতে পারি যে আদি কোষকে কি বলতে পারি আমরা, আদি কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকে না। এছাড়াও ঝিল্লিবিহীন ঝিল্লিযুক্ত যে অনেকগুলো অঙ্গাণু আছে, আমাদের মাইটোকন্ড্রিয়া, এরপরে আমাদের সেন্ট্রিওল, এগুলোও থাকে না। দেখো তাহলে আমাদের এখানে কি থাকে না, সুগঠিত নিউক্লিয়াস নেই, সুগঠিত নিউক্লিয়াস নেই। আর এখানে প্রকৃত কোষে আমরা কি বলতে পারি, প্রকৃত কোষে সুগঠিত নিউক্লিয়াস আছে। প্রকৃত কোষে সুগঠিত নিউক্লিয়াস আছে মানে প্রকৃত কোষের নিউক্লিয়াসটা সবকিছুই আছে। নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওপ্লাজম আছে, এরপর নিউক্লিয়ার ঝিল্লি দ্বারা নিউক্লিয়াসটা আবৃত আছে, নিউক্লিওলাস আছে। তাহলে প্রকৃত কোষকে আমরা বলতে পারি এখানে যে সুগঠিত নিউক্লিয়াস আছে। এই যে আদি কোষ, এই আদি কোষ দেখা যায় আমাদের কার কার ভিতরে জানো? আদি কোষ দেখা যায় নীলাভ সবুজ শৈবাল আর ব্যাকটেরিয়াতে। কোথায় দেখা যায়? নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল ও ব্যাকটেরিয়া। এই দুইটাতে আমরা আদি কোষ দেখি সাধারণত, নীলাভ সবুজ শৈবাল আর ব্যাকটেরিয়া। আর প্রকৃত কোষ তো আমরা সব জায়গায় দেখি। এরপরে দেখো দেহ কোষ আর জনন কোষ। এই দেহ কোষ আর জনন কোষ, তোমাকে যদি বলি যে জনন কোষ কাকে বলে, তাহলে তুমি বলবা জনন কোষ বলে শুক্রাণু এবং ডিম্বাণুকে জনন কোষ বলে। আর যদি আমি বলি যে জনন অঙ্গ কাকে বলে, তাহলে বলবা যে শুক্রাশয় আর ডিম্বাশয়, যেখান থেকে জনন কোষ তৈরি হয়। আচ্ছা, তাওসিফ বলছে ভাইয়া কোন বিশ্ববিদ্যালয়ে পড়েন? ভাইয়া তো খুলনা বিশ্ববিদ্যালয়ে পড়ি। এটা আজকে বলার কিছু আছে? আচ্ছা দেখো, তাহলে আমাদের এখানে 2 ধরনের কোষ আছে। কিসের ভিত্তিতে? কাজের উপর ভিত্তি করে কোষকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি, দেহ কোষ আর জনন কোষ। এই দেহ কোষগুলো সাধারণত ডিপ্লয়েড হয়। কি হয়? ডিপ্লয়েড। এটাকে ডিপ্লয়েডকে আমরা 2n দ্বারা প্রকাশ করি। আর জনন কোষ সাধারণত কি হয়? হ্যাপ্লয়েড হয়। জনন কোষ হ্যাপ্লয়েড হয়। আচ্ছা, দেহ কোষ কিভাবে বিভাজিত হয়? মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। দেহ কোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। মাইটোসিস বিভাজন ঘটে। আর প্রকৃত কোষে কি বিভাজন ঘটে? আমাদের জনন কোষে বিভাজন ঘটে হলো মিওসিস বিভাজনের মাধ্যমে আমাদের জনন কোষগুলো তৈরি হয়, আর মাইটোসিস বিভাজনের মাধ্যমে দেহ কোষগুলো তৈরি হয়। আরেকটা কথা মনে রাখবা, এই যে জনন কোষ আমাদের এখানে কি কি আছে বললাম? শুক্রাণু আমাদের এটা হচ্ছে পুং জনন কোষ। আরেকটা আছে আমাদের ডিম্বাণু, এটা হচ্ছে স্ত্রী জনন কোষ। ডিম্বাণু লিখি আমি, ডিম্বাণু এটা হচ্ছে আমাদের স্ত্রী জনন কোষ। পুং জনন কোষ আর স্ত্রী জনন কোষ, অর্থাৎ শুক্রাণু এবং ডিম্বাণু, এই দুইটা হচ্ছে আমাদের জনন কোষ। আর যদি বলে জনন অঙ্গ, তাহলে বলবা শুক্রাশয় এবং ডিম্বাশয়। এই দুইটা যখন মিলিত হয় তখন গঠন করে জাইগোট। কি গঠন করে? জাইগোট। এই জাইগোটটাই পরবর্তীতে বিভাজিত হতে 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 পূর্ণাঙ্গ একটা জীব হয়। আমি হইছি, তুমি হইছো, আরো যে সমস্ত প্রাণীরা আছে সবাই জাইগোটের পর থেকেই তাদের জীবনটা শুরু করছে। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা, এটা নিয়ে চিন্তা করতে হবে না, 2জন 2টা স্মার্ট বোর্ড কিনে নিব। ঠিক আছে তাওসিফ,
দুজন দুইটা স্মার্ট বোর্ড কিনে নিব। আচ্ছা, স্মার্ট বোর্ড আর এই বোর্ডে সবকিছুরই কিছু না কিছু সুবিধা আছে, কিছু না কিছু অসুবিধা আছে। স্মার্ট বোর্ডটা যদি তোমাকে আমি পড়াইতাম, তুমি এই জিনিসগুলো ডাইরেক্ট লেখা থাকতো আগে থেকে অটোমেটিক, জাস্ট আমি তোমাকে দেখাইতাম আর স্লাইড পাল্টাইতাম, তাই না? এখন দেখো আমি লিখতেছি প্লাস পড়াচ্ছি, আমার সাথে সাথে তুমিও খাতায় একবার নোট ডাউন করে ফেলার একটা টাইম পাচ্ছ, তাই না? যদিও আমরা স্মার্ট বোর্ডে কনভার্ট করবো, তারপরে বললাম তোমাকে যে এই বোর্ড থাকারও একটা সুবিধা আছে যে আমার সাথে সাথেই তোমরা তোমাদের লেখাগুলোকে কমপ্লিট করে ফেলতে পারছো। আচ্ছা, এই যাই কোট হয়। আচ্ছা, এরপরে আমাদের দেহকোষ আর জননকোষ থেকে আমরা পড়লাম, এরপর প্রকৃত কোষ আমরা পড়লাম, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ। এই পর্যন্ত হয়েছে নাকি বলো, আমরা মুছে দিব। এই পর্যন্ত তোমাদের হয়েছে কিনা বলো, আমরা মুছে দিব। আচ্ছা, তাজুল ইসলাম হ্যালো বলছো, কিছু বলবা? এই পর্যন্ত বলো সবার হয়েছে কিনা। এই পর্যন্ত হইলে আমরা মুছে দিয়ে আমরা এরপরে আমরা কোষের ভিতরে ঢুকে যাবো, যে একটা কোষের ভিতরে কি কি জিনিস থাকে, একটা কোষ কিভাবে কিভাবে গঠিত হয়। এই পর্যন্ত আশা করি সবারই হয়েছে, আমরা মুছে দিলাম এবার। হ্যাঁ, আচ্ছা, অনেকেরই হয়ে গেছে। আচ্ছা, প্রকৃত কোষ আবার বলছে নাহিদ। নাহিদ, প্রকৃত কোষ হলো তোমাদের, আমরা দুইটা কোষ বলতে পারি, একটা আদি কোষ, একটা প্রকৃত কোষ। প্রকৃত কোষের ভিতরে নিউক্লিয়াসটা সুগঠিত থাকবে, এছাড়াও প্রকৃত কোষের ভিতরে আমাদের মাইটোকন্ড্রিয়া থাকবে, আরো অন্যান্য যে অঙ্গাণুগুলো আছে এই অঙ্গাণুগুলোও থাকবে আমাদের, হ্যাঁ, রাইবোজোম থাকবে। কিন্তু আদি কোষের ভিতরে আমাদের নিউক্লিয়াস থাকবে, বাট এটা সুগঠিত নিউক্লিয়াস না, কারণ এই নিউক্লিয়াসের নিউক্লিয়ার এনভেলপ নাই। এছাড়াও এই নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওলাসও থাকবে না, এই জন্য আমরা নিউক্লিয়াসটা জাস্ট একটা বৃত্তের মতো থাকবে, এই যে এরকম একটা বৃত্তের মতো থাকবে আদি কোষের নিউক্লিয়াসটা, যেটাকে আমরা বলি নিউক্লিওয়েড। কি বলি? নিউক্লিওয়েড বলি। এখানে এই আদি কোষের ডিএনএ গুলো অবস্থান করে, সরি অ্যাসিডে, হ্যাঁ, এটাকে আমরা বলি নিউক্লিওয়েড। আচ্ছা, আশা করি বুঝাইতে পারছি আমি। দেখো এবার আমরা শুরু করব উদ্ভিদ কোষ। আমাদের যদিও প্রাণী কোষ উদ্ভিদ কোষ দুইটাই আছে, কিন্তু আমরা শিখবো শুধুমাত্র উদ্ভিদ কোষ। এই উদ্ভিদ কোষ নিয়ে তোমাদের বইয়ে আলোচনা করা হয়েছে। প্রাণী কোষ আর উদ্ভিদ কোষের মধ্যে তেমন একটা ডিফারেন্স নাই, জাস্ট দুইটা ডিফারেন্স মনে রাখবা। উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, বাট প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। উদ্ভিদ কোষে কোনো গহ্বর দেখতে পাওয়া যায় না, কিন্তু প্রাণী কোষে গহ্বর থাকে। আরেকটা কথা হলো আমাদের, যে প্রাণী কোষে কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না, বাট উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্ট থাকে। হ্যাঁ, আচ্ছা দেখো তাহলে উদ্ভিদ কোষ নিয়ে আমরা যদি পড়ালেখা করি একটু। উদ্ভিদ কোষ, এই সবটা যে বুঝবা তার একবারে কোষ নিয়ে, যত কোষের ভিতরে যতগুলো অঙ্গাণু আছে সব নিয়ে একবারে ধারণা ক্লিয়ার হয়ে যাবে। এই উদ্ভিদ কোষকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমে আমরা বলতে পারি প্রোটোপ্লাজম। দেখো উদ্ভিদ কোষকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। উদ্ভিদ কোষকে কয় ভাগে ভাগ করলাম? উদ্ভিদ কোষকে আমরা দুই ভাগে ভাগ করলাম। একটাকে বলতে পারি আমি জড় বস্তু, জড় বস্তু, বস্তু বা জড় পদার্থ, জড় পদার্থ, অর্থাৎ যাদের প্রাণ নাই, যাদের কি নাই, প্রাণ নাই, তাদেরকে আমরা জড় বস্তু বা জড় পদার্থ বললাম। আর যাদের প্রাণ আছে, সজীব পদার্থ, তাকে আমরা কি বলতেছি? তাকে আমরা বলতেছি প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম হলো কোষের সজীব বস্তু। এই যে লিখতেছি আমি প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম বা কোষের সজীব বস্তু লিখে দিলাম। কোষের সজীব বস্তু, সজীব বস্তু। এই কোষের সজীব বস্তুকে কি বলতেছি আমরা? প্রোটোপ্লাজম বলতেছি। দেখো এই প্রোটোপ্লাজমকে আমরা ভাগ করতে পারি আবার তিন ভাগে। প্রোটোপ্লাজমকে কয় ভাগে ভাগ করতে পারি? তিন ভাগে ভাগ করতে পারি প্রোটোপ্লাজমকে। একটা হলো কোষ ঝিল্লি, আরেকটা হলো নিউক্লিয়াস, এবং আরেকটা হলো সাইটোপ্লাজম। তাহলে কি কি আছে প্রোটোপ্লাজমের তিনটা ভাগ? দেখো তো একটু দেখে নাও প্রোটোপ্লাজমের তিনটা ভাগ। প্রথমে বলতে পারি আমি প্রোটোপ্লাজমের তিনটা ভাগের মধ্যে সাইটোপ্লাজমকে আমি আগে লিখবো, সাইটোপ্লাজম। হ্যাঁ, এরপরে কি আছে আমাদের বললাম কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি বা নিউক্লিয়াসটাই আমি আগে লিখি, নিউক্লিয়াস। এরপরে আমাদের আছে কোষ ঝিল্লি। দেখো এই তিনটা ভাগে আমরা প্রোটোপ্লাজমকে ভাগ করতে পারি। এবার সাইটোপ্লাজমকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি। দেখো তোমাদের উপস্থিতি অনেক হতাশাজনক আজকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম সালাম মিসবাইন, ধন্যবাদ নাহিদ। আচ্ছা দেখো বোর্ডটা একটু লেটেই ক্লিন করবো, তোমাদেরকে লেখার টাইম দিব, সমস্যা নাই। এরপরে আমরা এই সাইটোপ্লাজমকে দুই ভাগে ভাগ করতে পারি। একটাকে বলতে পারি আমরা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, আরেকটাকে বলতে পারি আমরা সাইটোসোল। সাইটোপ্লাজমকে কয় ভাগে ভাগ করবো আমরা? দুই ভাগে ভাগ করবো, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আর সাইটোসোল। দেখো একটা হলো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আর সাইটোসোল, এই যে সাইটোসোল, সাইটোসোল। আরেকটা হলো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। জমীয় অঙ্গাণু।
দেখো আমি তোমাকে সুন্দরভাবে বুঝাচ্ছি। মনে করো এই যে এটা একটা কোষ আমার, তাই না? এটা একটা কোষ। এই কোষের ভিতরে তো অনেক কিছু আছে। এটাকে আমি দিলাম নিউক্লিয়াস, এটাকে দিলাম আমি মাইটোকন্ড্রিয়া, এটাকে দিলাম আমি প্লাস্টিড, এটাকে দিলাম আমি রাইবোজোম। তো এই জিনিসগুলা কিভাবে আছে দেখো তো। এই যে এখানে একটা কি আছে, এই যে এখানে একটা তরল পদার্থ আছে। এই যে সমস্ত এই কোষের ভিতরে যত তরল পদার্থ আছে সবগুলোকে একত্রে, যত অঙ্গাণু আছে সবগুলোকে একত্রে আমরা কি বলতেছি? প্রোটোপ্লাজম। দেন এই প্রোটোপ্লাজমকে আমরা ভাগ করছি দুই ভাগে, তিন ভাগে, সাইটোপ্লাজম, নিউক্লিওলাস এবং কোষ ঝিল্লি। মনে করো এই কোষ ঝিল্লির বাইরে আবার একটা প্রাচীর থাকে, এটাকে বলতেছি আমরা কোষ প্রাচীর, আর ভিতরে এটা হলো কোষ ঝিল্লি। আর কোষ ঝিল্লির ভিতরে এই যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসকে আবার আলাদা ভাগে ভাগ করা হয়েছে, আর পুরোটাই হলো নিউক্লিয়াস। এই কোষ ঝিল্লির ভিতর থেকে যদি নিউক্লিয়াসকে তুমি বাদ দিয়ে দাও, বাদ বাদ নিউক্লিয়াসকে আমি বাদ করে দিলাম কোষ ঝিল্লির ভিতর থেকে, সরি সাইটোপ্লাজমের ভিতর থেকে, তাহলে যা থাকবে তাকেই আমি কি বলবো? সাইটোপ্লাজম বলবো। তাহলে আমরা একটা কোষের ভিতরে প্রোটোপ্লাজম থেকে যখন আমরা নিউক্লিয়াসকে সরিয়ে দিব তাহলে যা অবশিষ্ট থাকে তাই আমাদের সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমকে আবার আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হলো সাইটোসোল আর একটা হলো সাইটোপ্লাজমের অঙ্গাণু। এই যে সাইটোপ্লাজমের যে পানিগুলো আছে না, তরল পদার্থ, এই যে সাইটোপ্লাজমের তরল পদার্থকে আমরা বলি সাইটোসোল। আর এই যে অঙ্গাণুগুলো আছে মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, রাইবোজোম, এরপরে তোমার প্লাস্টিড, এই সমস্ত অঙ্গাণুকে আমরা বলি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আবার দুই ধরনের আছে। কি কি? এক ধরনের অঙ্গাণু আছে যাদের বাহিরে কোনো আবরণ নাই, আরেক ধরনের অঙ্গাণু আছে যাদের বাহিরে আবরণ আছে। এই আবরণকে আমরা ঝিল্লি বলি। তাই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটা হলো ঝিল্লিবিহীন অঙ্গাণু আর একটা হলো ঝিল্লি যুক্ত অঙ্গাণু। হ্যাঁ, মনে থাকবে এটা। দেখো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, ঝিল্লিবিহীন অঙ্গাণু, ঝিল্লিযুক্ত অঙ্গাণু, নাও ঝিল্লিযুক্ত অঙ্গাণু, ঝিল্লিযুক্ত অঙ্গাণু, ঝিল্লিযুক্ত অঙ্গাণু। আরেকটা আছে আমাদের ঝিল্লিবিহীন অঙ্গাণু। এটা পরীক্ষায় আসে যে নিচের কোন অঙ্গাণুগুলোর ঝিল্লি নেই, নিচের কোন অঙ্গাণুগুলোর ঝিল্লি আছে। দেখো তোমরা তোমাদেরকে বলতে পারি পরীক্ষায় এভাবে প্রশ্ন আসে যে নিচের কোন অঙ্গাণুর ঝিল্লি নাই, নিচের কোন অঙ্গাণুটি ঝিল্লিবিহীন অঙ্গাণু। ঠিক আছে, তো তোমরা করো কি, তোমরা এগুলাও মনে রাখো, এগুলাও মনে রাখো, আর এক্সাম হলে যায় প্যাচ লাগায় ফেলো। তো এই ভুলটা কখনোই করবা না। তোমরা যখন এই ধরনের প্রশ্ন দেখবা তখন তোমরা যে কোনো এক সাইডেরটা মনে রাখবা, আর এক সাইড মনে রাখবাই না, তুমি বাদ বাকিগুলো ওই সাইডে ফালাইয়া দিবা। ঠিক আছে, তো এটা সহজ যে ঝিল্লিবিহীন অঙ্গাণু, এটা মনে রাখার জন্য একটা ফেমাস টেকনিক আছে। যেমন এই টেকনিকটা হলো একটা ছন্দ। আমি বলতে পারি যে মামা রায় সেরা। কি বলতে পারি আমি? মামা রায় সেরা। কারা সেরা? মামারাই সেরা। অবশ্যই চাচার থেকে মামারা বেশি সেরা, তাই না? এই জন্য আমি বলতে পারি মামারাই সেরা। আবার এটা নিয়ে কেউ ডিবেট করো না, হ্যাঁ, চাচা মামা দুজনই সেরা। দেখো মামারাই সেরা। তাহলে এই ম দেয়া প্রথমে আমি বলতে পারি, প্রথম ম দেয়া মাইক্রোটিউবিউল, এর পরের ম দেয়া মাইক্রোফিলামেন্ট। দেখো এই প্রথম ম দেয়া হলো মাইক্রোটিউবিউল, টিউবিউল। এই পরের ম দেয়া হলো আমাদের মাইক্রোফিলামেন্ট। হ্যাঁ জানি দেখতে কষ্ট হচ্ছে, তারপর আমার কথা বলতেছি না, কথা থেকে একটু তোমরা শুনে নাও। একটা হলো মাইক্রোটিউবিউল আর একটা হলো মাইক্রোফিলামেন্ট। আর এই যে র দিয়া হলো রাইবোজোম। র দিয়া কি? র দিয়া হলো রাইবোজোম। আর হর্ষই দেয়া হলো তোমার, রস্বই দেয়া ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। কি? ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আর এই যে দন্ত স লিখছো না, মামারাই সেরা, এই দন্ত স দিয়ে কি লিখবা বলো? দন্ত স দিয়ে লিখবা সেন্ট্রিওল। কি লিখবা? সেন্ট্রিওল। তাহলে আশা করি বুঝতে পারছো যে ঝিল্লিবিহীন অঙ্গাণু কোনগুলো। তোমাকে পরীক্ষায় বলবে নিচের কোন অঙ্গাণুটি ঝিল্লিবিহীন, তখন দেখবা যে এখান থেকে অনেকগুলো অঙ্গাণু দিবে আর এখান থেকে মাত্র একটা অঙ্গাণু দিবে, তখন তুমি ওইটার নাম লিখে দিবে। আর বাদ বাকি সবগুলা ঝিল্লিযুক্ত, বাকি সব ঝিল্লিযুক্ত। এবার দেখো নিউক্লিয়াসকে আবার কয় ভাগে ভাগ করা যায়। কোষ ঝিল্লি তো জানোই, তোমার ওই যে কোষ প্রাচীরের বাইরে, কোষ প্রাচীরের নিচে যে আবরণটা থাকে সমস্ত প্রোটোপ্লাজমকে ঘিরে রাখে, ওইটাকে আমরা কি বলি? ওটাকে আমরা কোষ ঝিল্লি বলি। এই যে এটা যদি কোষ প্রাচীর হয়, যে বাইরের আবরণটা যদি কোষ প্রাচীর হয়, এই কোষ প্রাচীরের নিচে এই যে পর্দাটা দেখতে পাচ্ছ, তাই না? এই যে পর্দাটা সমস্ত প্রোটোপ্লাজমকে ঘিরে রাখছে, এই পর্দাটাকে আমরা কি বলি? কোষ ঝিল্লি বলি। আচ্ছা এখন দেখো তাহলে নিউক্লিয়াসকে কি কি অংশে ভাগ করতে পারি আমরা। এক নম্বরে আছে নিউক্লিয়ার মেমব্রেন। এটা বইয়েই তোমরা দেখবা, নিউক্লিয়ার মেমব্রেন।
2 নম্বরে আছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়াসের যে ঘন তরল তাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। নিউক্লিয়ার মেমব্রেনের পরে বলতে পারো নিউক্লিয়ার রেটিকুলাম, বলতে পারো নিউক্লিয়ার রেটিকুলাম, নিউক্লিয়ার রেটিকুলাম। এগুলো সবই আমরা দেখাবো যখন আমরা আঁকবো। নিউক্লিয়াসকে যখন আমরা আঁকবো তখন তোমরা ইজিলি ক্যাচ করতে পারবা কোনটা নিউক্লিয়ার মেমব্রেন, কোনটা নিউক্লিয়ার রেটিকুলাম, কোনটা নিউক্লিয়ার রন্ধ্র। এরপরে আছে নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্র, নিউক্লিয়াসের মাঝে মাঝে, এই যে এটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের মাঝে মাঝে দেখবা যে ফাঁকা দেখা যায়, এই যে এই ফাঁকা স্থানগুলো, এই ফাঁকা স্থানগুলো নিউক্লিয়ার রন্ধ্র বলা হয় বা নিউক্লিয় পোর বলা হয়। ঠিক আছে, আচ্ছা দেখো এরপরে আর কি আছে আমাদের, আরেকটা আছে আমাদের নিউক্লিওপ্লাজম। লাস্ট আমাদের নিউক্লিয়াসের ভাগ, এটা নিউক্লিওপ্লাজম। আরেকটা আছে আমাদের নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম। আশা করি এই পর্যন্ত তোমাদের সবার লেখা হয়েছে। ঠিক আছে, তবে দেখো একটা কোষকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। সর্বপ্রথম প্রধানত কয় ভাগে ভাগ করতে পারি আমরা? আমাদের বোর্ডে যেহেতু জায়গা হচ্ছে না, জড় বস্তুগুলো আমরা একটু পরে লিখবো। আগে আমরা প্রোটোপ্লাজম থেকে আমরা দেখি, যে কোষের সজীব বস্তুগুলো আগে দেখি। আমরা কোষকে দুই ভাগে ভাগ করতে পারি, জড় বস্তু আর প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম মানে একটা কোষের ভিতরে যা কিছু আছে, কোষ প্রাচীর বাদে, কোষ প্রাচীর বাদে ভিতরে যা কিছু আছে সমস্ত কিছুকে একত্রে কি বলি আমরা? প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজমকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এবং কোষ ঝিল্লি। তোমাকে যদি বলে তাহলে সাইটোপ্লাজম কাকে বলে, দেখো কোষ প্রাচীরের ভিতর থেকে, প্রোটোপ্লাজম থেকে তুমি নিউক্লিয়াসকে বাদ দিয়ে দিলে, সরাইয়া দিলে যা অবশিষ্ট থাকবে তাই তোমার সাইটোপ্লাজম। বুঝতে পারলাম? এই সাইটোপ্লাজমকে আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো সাইটোসোল। এই সাইটোসোল বলা হয় কি? সাইটোপ্লাজমের যে ভিতরে ঘন তরল পদার্থকে সাইটোসোল বলি। আর সাইটোপ্লাজমের অঙ্গাণু কি? যে ভিতরে বিভিন্ন ধরনের অঙ্গাণু আছে, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, গ্লাইঅক্সিজম, অনেক কিছু আছে, তাই না? সিস্টার্নি, মিস্টার্নি, অনেক কিছু আছে। সবগুলোকে একত্রে আমরা সাইটোপ্লাজমের অঙ্গাণু বলি। এই অঙ্গাণুগুলোকে আবার দেখা যায় কিছু কিছু অঙ্গাণুতে বাহিরের দিক দিয়ে পর্দা আছে, অর্থাৎ একটা ঝিল্লি আছে। আবার কিছু কিছু অঙ্গাণুতে এই ঝিল্লিটা নাই। এইটার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলি আমরা ঝিল্লিযুক্ত অঙ্গাণু, আর একটাকে বলি আমরা ঝিল্লিবিহীন অঙ্গাণু। এটা ঝিল্লিবিহীন অঙ্গাণু কিভাবে আমরা মনে রাখছি? একটা সূত্র দিয়ে, এই যে ছন্দ দিয়ে, মামারাই সেরা। প্রথম ম দিয়ে মাইক্রোটিউবিউল, পরের ম দিয়ে মাইক্রোফিলামেন্ট, পরের র দিয়ে রাইবোজোম, রস্বই দিয়ে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, আর এইদিকে দন্ত স দিয়ে কি? সেন্ট্রিওল। আর এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের কয়েকটা অংশ আছে। নিউক্লিয়ার মেমব্রেন, অর্থাৎ নিউক্লিয়ার চারিদিকে যে পাতলা পর্দা আবরণ, তাকে আমরা নিউক্লিয়ার মেমব্রেন বলি। এরপরে দেখো আমাদের আছে নিউক্লিয়ার রেটিকুলাম, যেটা ভিতরে ক্রোমোজোম গুলোকে বোঝায়। এরপরে আছে নিউক্লিয়ার রন্ধ্র, এরপরে নিউক্লিওপ্লাজম। আরেকটা আছে নিউক্লিওলাস। আরেকটা কি আছে? নিউক্লিওলাস আছে আরেকটা, লিখতে তো ভুলে গেছিলাম, নিউক্লিওলাস। আরেকটা আছে নিউক্লিওলাস। আশা করি এই পর্যন্ত সবারই হয়েছে। হ্যাঁ, আমি এবার মুছে দিতে পারি? বলো, তোমরা বলো মুছে দিতে পারি কিনা এই জায়গাটায়? ওয়ালাইকুম সালাম তুমন, বলো মুছে দিব? এই মুছে দিতে পারি বাচ্চারা? বলো তাহলে মুছে দিলাম। মুছে দিয়ে আমরা এই যে এবার জড়বস্তু নিয়ে একটু আমরা শুরু করি। জড়বস্তুদের মধ্যে অনেক কিছু আছে, এখান থেকে অনেক কোশ্চেন আছে তোমাদের। ঠিক আছে, জড়বস্তু থেকেও তোমরা অনেক প্রশ্ন পাবা। আচ্ছা আচ্ছা, মুছে দিলাম। তাহলে দেখো, না লিখতে পারলে একটু স্ক্রিনশট নিয়ে রাখো, পরবর্তীতে আবার লিখতে পারবে তোমরা সবাই। আচ্ছা, সবাই বলছে ঠিক আছে, ওকে। দেখো মুছে দিলাম আমরা। এরপরে আমরা জড়বস্তু যে আছে, এই জড়বস্তু নিয়ে একটু পড়ালেখা করব। দেখো এই যে জড়বস্তু, এটাকে আমি এদিকে লিখলাম যে উদ্ভিদ কোষের যে আরেকটা জিনিস ছিল আমাদের জড়বস্তু। জড়বস্তু, জড়বস্তু, এই জড়বস্তু। আর এদিকে কি ছিল আমাদের? প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজম তো আমরা পড়ে শেষ করছি। এখন জড়বস্তু নিয়ে আমরা পড়বো, তাই না? এখন আমাদের পড়ালেখা কি? এখন আমাদের পড়ালেখা জড়বস্তু নিয়ে। জড়বস্তুকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে ভাইয়া। কয় ভাগে? দুই ভাগে। একটাকে বলছি আমরা কোষ প্রাচীর। কোষ প্রাচীর, হ্যাঁ, একটু আগেই তোমরা নাম শুনছো যে কোষ প্রাচীর কই থাকে? একটা কোষের বাহিরের দিকে থাকে, একবারে সবচেয়ে বাহিরের দিকে যে প্রাচীর থাকে এটাই কোষ প্রাচীর। এটাও জড়বস্তু, কোষ প্রাচীর। এই যে কোষ প্রাচীর, এটা একটা জড়বস্তু। আর থাকে কোষস্থ নির্জীব বস্তু। কোষস্থ নির্জীব বস্তু। কোষ প্রাচীর সম্পর্কে আমরা আলোচনা করব। তার আগে কোষস্থ নির্জীব বস্তুগুলোকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? কোষস্থ নির্জীব বস্তুগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। দেখো একটু খেয়াল করো, জিনিসগুলো অনেক ইজি। এগুলো যদি একবার বুঝতে পারো তাহলে দেখবা যে তোমার এসএসসি লাইফ তো সহজ হবেই, সাথে তোমাদের সামনে আপকামিং যে লাইফ, ইন্টার লাইফ, এই ইন্টার লাইফও অনেক সহজে তোমরা পার হতে পারবা ইনশাআল্লাহ। দেখো তাহলে কোষস্থ নির্জীব বস্তুর মধ্যে কি কি আছে? তাহলে কোষস্থ নির্জীব বস্তুর মধ্যে আমরা তিন ধরনের উপাদান দেখতে পাই। একটাকে বলি আমরা সঞ্চিত পদার্থ। কিছু কিছু পদার্থ সঞ্চয় হয়ে থাকে, সঞ্চিত পদার্থ। সঞ্চিত পদার্থ, সঞ্চিত পদার্থ। এই সঞ্চিত পদার্থ
একটা কোষের ভিতরে কি সঞ্চয় থাকতে পারে বলো তো তুমি? আমরা তো মানুষ, আমাদের জন্য কি দরকার? টাকা পয়সা দরকার, কারণ টাকা পয়সা দিয়ে আমরা খাবার কিনবো, সোনা গহনা দরকার, এগুলো দিয়ে আমরা কি অর্নামেন্টাল আমরা মাঝে মাঝে সাজি, তাই না? এগুলো আমাদের দরকার, এগুলো আমরা সঞ্চয় করে রাখি যাতে প্রয়োজনের সময় বিক্রি করতে পারি প্রয়োজনের সময়। কিন্তু একটা কোষের কি এই টাকা পয়সা, এরপরে স্বর্ণ রূপ এগুলোর দরকার আছে? না। কোষের দরকার যেটা সেটা হলো শুধু অনলি ফুড, খাবার দরকার কোষের, তাই না? তাহলে এই খাবারকেই সঞ্চয় করে রাখবে। আর খাবার তো কি নির্জীব বস্তু, কি কি খাবার আছে বলো তো? শর্করা জাতীয় খাবার আছে, অর্থাৎ আমাদের কি আছে? কার্বোহাইড্রেট আছে, এরপর আমাদের আমিষ জাতীয় খাবার আছে অর্থাৎ প্রোটিন আছে, এরপর চর্বি জাতীয় খাবার আছে অর্থাৎ লিপিড আছে। তাহলে এই তিনটা জিনিসকেই আমাদের সঞ্চিত পদার্থ বলা হবে। এই তিনটা জিনিসকে কি বলা হবে? সঞ্চিত পদার্থ। তাহলে আমি বলতে পারি শর্করা, শর্করা মাঝে মাঝে ইংলিশে আসে, ইংলিশটাও জেনে রাখো। কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট। এরপরে আছে আমাদের আমিষ, আমিষ বা প্রোটিন, প্রোটিন। এরপরে আছে আমাদের চর্বি, চর্বি বা লিপিড, লিপিড, তাই না? আচ্ছা, এরপরে দেখো এই যে এগুলো আমাদের সঞ্চিত পদার্থ। এছাড়াও কোষে কিছু পদার্থ আছে যেগুলোকে আমরা বলি নিঃসৃত পদার্থ। কি পদার্থ? নিঃসৃত পদার্থ। এগুলো মৃত পদার্থ, কিন্তু কোষ এগুলোকে কি করে? নিঃসরণ করে। তাহলে আমরা বলতে পারি নিঃসৃত পদার্থ, নিঃসৃত পদার্থ। এখান থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে এমসিকিউ আসে তোমাদের, তোমাদেরকে বলে যে নিচের কোনটি নিঃসৃত পদার্থ, একটি কোষের নিচের কোনটি সঞ্চিত পদার্থ, নিচের কোনটি নিঃসৃত পদার্থ, এভাবে প্রশ্ন করতে পারে। নিঃসৃত পদার্থের মধ্যে অনেক পদার্থ আছে, আমি তোমাদেরকে কয়েকটা নাম বলি। এর মধ্যে একটা হলো হরমোন, হরমোন আছে, এরপরে এনজাইম আছে, এনজাইম আছে, এরপরে হরমোন এনজাইম, নেকটার আছে, নেকটার, এরপরে বিভিন্ন ধরনের পিগমেন্ট আছে। এই জিনিসগুলো জাস্ট একটু মনে রাখো, তোমার পুরো এসএসসি লাইফটা একবারে সহজ তো হবেই, সাথে ইন্টার লাইফটাও অনেক তুমি হেল্পফুল হবা এই জিনিসগুলো মনে রাখতে পারলে। এইগুলো আমাদের নিঃসৃত পদার্থ। এরপরে আমাদের আছে কিছু কিছু যেগুলোকে বলা হয় বর্জ্য পদার্থ। এই বর্জ্য পদার্থগুলো থেকে প্রশ্ন সবসময় অলওয়েজ আসে। বর্জ্য পদার্থ, কোষের বর্জ্য পদার্থ আছে, বর্জ্য পদার্থ। বর্জ্য পদার্থের মধ্যে আছে তোমার রেজিন, ট্যানিন, গাম, ল্যাটেক্স। মনে রাখবে কি কি বললাম? রেজিন, রেজিন, এরপর কি বললাম? ট্যানিন, ট্যানিন, এরপর কি বললাম? গাম, এরপর কি বললাম? ল্যাটেক্স। এই সমস্ত জিনিসকে আমরা বলবো কোষের বর্জ্য পদার্থ। এগুলো কোষের ময়লা পদার্থ। এই ময়লাগুলো কোষ মাঝে মাঝে বের করে ফেলে, তার আগে এগুলো জমা রাখে কার কাছে? কোষ ভিতরে কোষ গহ্বরে এই ময়লাগুলো সব জায়গায় জমা হয়, ঠিক আছে? আমাদের বর্জ্য পদার্থ কি আছে কোষের মধ্যে? রেজিন, ট্যানিন, গাম, ল্যাটেক্স। নিঃসৃত পদার্থ কি? হরমোন, এনজাইম, নেকটার, পিগমেন্ট। আর সঞ্চিত পদার্থ কি? ওই যে খাদ্য পদার্থ যেগুলো সঞ্চিত হয়। আচ্ছা, এই পর্যন্ত বলো বুঝছো কিনা? কোষ প্রাচীর নিয়ে আমরা এখন ডিটেলসে পড়ালেখা করবো। কোষ প্রাচীর থেকে প্রশ্ন আসে তোমাদের, প্রায়ই কোষ প্রাচীর থেকে প্রশ্ন আসে, আমরা একটু ডিটেলসে পড়বো। তার আগে বলো এই পর্যন্ত বুঝছো কিনা তোমরা? আচ্ছা, ক্লিয়ার? ধন্যবাদ হাসিবুল, হাসিবুল বলছে ক্লিয়ার। এই হাসিবুল কি একাই ক্লিয়ার? শুধু তোমরা ক্লিয়ার না? হাসিবুল কি একাই ক্লিয়ার? তোমাদেরও তো ক্লিয়ার হওয়ার কথা। আচ্ছা, তোমাদের একবারেই কম আজকে উপস্থিতি, বুঝলাম না এত কম কেন উপস্থিতি। তারপরেও সবাই নিজ নিজ আইডিতে একটু ক্লাসটা শেয়ার দাও যাতে তোমার বন্ধুরাও জানতে পারে যে আমরা ক্লাস করতেছি। হ্যাঁ, আচ্ছা দেখো তোমরা ক্লিয়ার হইলে আমরা মুভ করবো, আমরা সামনে যাবো। হ্যাঁ, ক্লিয়ার? আচ্ছা, নাহিদা বলছো ক্লিয়ার। তাহলে আমরা কোষ প্রাচীর নিয়ে একটু ডিটেলসে পড়ালেখা করি। দেখো কোষ প্রাচীর তো তোমরা অনেক পড়ছো, তাই না? দেখো অনেকেই আসো যে তোমরা তোমাদের এই অধ্যায় হয়তো শেষ হয়ে গেছে, তোমরা শুধুমাত্র টেস্ট পেপার সলভ করতেছো, কিন্তু অনেক স্টুডেন্ট আসো যাদের এই অধ্যায় শেষ হয়েছে কিন্তু কিছুই বুঝতে পারো নাই তোমরা এই অধ্যায় কি নিয়ে বলছে, কি নিয়ে আলোচনা হয়েছে, এই সম্পর্কে তোমরা কিছুই বুঝতে পারো না। এই জন্য জিনিসগুলো না অনেক ঝামেলা হয়। এই জন্য আমরা তোমাদের একবার ডিটেলসে পড়াচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। আচ্ছা, কোষ প্রাচীর। দেখো কোষ প্রাচীর নিয়ে যদি আমরা আগে প্রথমে কিছু কথা বলি। কোষ প্রাচীর, কোষ প্রাচীর শুধু উদ্ভিদ কোষেই থাকবে, শুধু উদ্ভিদ কোষেই পাবা, উদ্ভিদ কোষেই থাকে, এবং এটা একটা জড় পদার্থ, জড় পদার্থ, জড় পদার্থ বা জড় বস্তু। অর্থাৎ কোষ প্রাচীরের কোনো কি নাই? প্রাণ নাই। এটা কি কি দিয়ে তৈরি? সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন এবং গ্লাইকোপ্রোটিন। এটা সেলুলোজ। দেখো কোষ প্রাচীরটা সেলুলোজ, সেলুলোজ, এরপরে হলো হেমিসেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, লিগনিন, পেকটিন, পেকটিন এবং গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি, এবং গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি, গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি, প্রোটিন দিয়ে তৈরি।
তাহলে আমরা কি বললাম কোষ প্রাচীর নিয়ে? শুধুমাত্র উদ্ভিদ কোষেই থাকে, এই জন্য এটাকে বলা হয় উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য। জড় পদার্থ দিয়ে তৈরি, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন এবং গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি। আচ্ছা, এরপরে দেখো যে আমাদের দুইটা কথা এখান থেকে জানতে হবে যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর, এই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরটা প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দিয়ে তৈরি। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর আমরা বলতে পারি ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে তৈরি? প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড। প্রোটিন, লিপিড এবং পলিস্যাকারাইড দিয়ে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর তৈরি। আরেকটা কোষ প্রাচীর তোমাকে মনে রাখতে হবে, এটা হলো ছত্রাকের কোষ প্রাচীর। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? কাইটিন দিয়ে তৈরি। কাইটিন কিভাবে মনে রাখবা? এই দেখো, ছত্রাকের মধ্যে কি আছে? ক আছে, ছত্রাকের শেষে ক আছে, আর কাইটিনের শুরুতে ক আছে। এই দুইটা দিয়ে মনে রাখবা যে ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে তৈরি। এখান থেকে একটা এমসিকিউ আসার পসিবিলিটি আছে, হিউজ পসিবিলিটি আছে যে ছত্রাকের কোষ প্রাচীর অথবা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর। তোমাকে বলতে পারে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের নিচের কোনটি থাকে না? প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড, এই তিনটা দিবে, আরেকটা অপশন বাইরে থেকে বানায় দিবে, হ্যাঁ, বা তোমাদের বই থেকে দিবে। এখন তোমরা যদি না পড়ে রাখো এই জিনিসগুলো পারবা? অবশ্যই পারবা না, ঠিক আছে? তো দেখো তাহলে ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দিয়ে, আর ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে কি কি থাকবে? প্রোটিন থাকবে, লিপিড থাকবে এবং পলিস্যাকারাইড থাকবে, আমাদের এই তিনটা উপাদান থাকবে। এরপরে দেখো কোষ প্রাচীরের গঠনটা দেখতে কেমন। এই পর্যন্ত আমি মুছে দিলাম, আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, যারা কমেন্ট করতেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এই পর্যন্ত আমি মুছে দিলাম, এরপরে দেখি আমরা কোষ প্রাচীরটা দেখতে কেমন। আমি একটু এঁকে ফেলি কোষ প্রাচীরটার ছবি। কোষ প্রাচীরের ছবিটা আমি একটু আঁকি, তোমাদের বইয়ে একটা ছবি দেওয়া আছে এবং তোমরা অধিকাংশ স্টুডেন্ট এই ছবিটা বুঝতে পারো না যে ছবিটা কি বলছে। আজকে দেখো একবারে আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি যে কোষ প্রাচীর জিনিসটা কি। এই যে প্রথমে দুইটা দাগ থাকবে এরকম, এই যে এটা হলো কোষ প্রাচীরের সব থেকে বাইরের স্তর, এটাকে বলবো আমরা মধ্যপর্দা। কি বলবো এটাকে? মধ্যপর্দা। এটাকে বলি আমরা মধ্যপর্দা। এটা হলো সব থেকে বাইরের স্তর কোষ প্রাচীরের। এই মধ্যপর্দার উপরে কি কি জমা হয় জানো? এই মধ্যপর্দার উপরে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন জমা হয়। মধ্যপর্দার উপরে সেলুলোজ, হেমিসেলুলোজ আর গ্লাইকোপ্রোটিনের একটা আস্তরণ জমা হয়, হয়ে আরেকটা স্তর ক্রিয়েট করে। এই যে আমি আরেকটা স্তর বানাইলাম, দেখো এই যে আরেকটা স্তর, এই যে আরেকটা স্তর। এই স্তরটাকে আমরা কি বলবো জানো? এই স্তরটাকে বলবো আমরা প্রাথমিক প্রাচীর। হ্যাঁ, এটাকে বলবো আমরা এভাবে না, এখান থেকে আরেকটু নিচে আনি আমি। এই স্তরটাকে বলবো আমরা প্রাথমিক প্রাচীর। কি বলবো? প্রাথমিক প্রাচীর। এই প্রাথমিক প্রাচীরের উপরে আবার কি জমা হয়? সেলুলোজ জমা হয় এবং লিগনিন জমা হয়। লিগনিন জমা হয় কি তৈরি করে? সেকেন্ডারি প্রাচীর তৈরি করে। দেখো আমরা সেকেন্ডারি প্রাচীর বানাচ্ছি। এই যে প্রাথমিক প্রাচীরের উপরে আরেকটা প্রাচীর থাকবে, এই সেকেন্ডারি প্রাচীরটা থাকবে 3 স্তর বিশিষ্ট। কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট। দেখা যাচ্ছে? দেখো তাহলে এটাকে আমরা বলবো সেকেন্ডারি প্রাচীর। এই যে এটাকে সেকেন্ডারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। তাহলে এই সাইডেও সেম জিনিসটাই থাকবে, তাই না? এই সাইডেও সেম জিনিসটাই থাকবে। এই যে এরপরে এই যে আমি আঁকলাম নীল কলম দিয়ে, দেখো তাহলে এই সেম জিনিসটা নিচেও থাকবে। দেখো তো সেম জিনিসটা নিচেও থাকবে, এই যে এরকম সেম জিনিসটা তোমার নিচেও থাকলো, মানে দুইটা কোষ প্রাচীর আঁকতেছি আমি। হ্যাঁ, সেম জিনিসটাকে আমি নিচেও আঁকলাম, তাহলে দেখো কি হয়। এটা যদি একে না দেখাতাম তাহলে বুঝতে পারতো তোমরা? কোষ প্রাচীরের প্রাথমিক প্রাচীর 1 স্তর বিশিষ্ট, সেকেন্ডারি প্রাচীর 2 স্তর বিশিষ্ট। মধ্যপর্দায় একটা কথা মনে রাখবা মধ্যপর্দা নিয়ে, মধ্যপর্দায় পেকটিক অ্যাসিড বেশি পরিমাণে থাকে। এখানে কি থাকে? পেকটিক অ্যাসিড বেশি পরিমাণে থাকে। পেকটিক অ্যাসিড বেশি থাকে। বেশি থাকায় পেকটিক অ্যাসিড বেশি থাকায় এই স্তরটি পেকটিক অ্যাসিড বেশি থাকায় এই স্তরটি পিচ্ছিল হয়। তাহলে মধ্যপর্দায় কি থাকে? মধ্যপর্দায় পেকটিক অ্যাসিড, এই যে পেকটিক অ্যাসিড অনেক বেশি পরিমাণ থাকে, যার কারণে মধ্যপর্দা কি হয়? অনেক বেশি পিচ্ছিল হয়। আর প্রাথমিক প্রাচীর কি দ্বারা গঠিত? ওই যে আমরা পড়ছিলাম না কোষ প্রাচীর, সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, গ্লাইকোপ্রোটিন, অনেক কিছুই থাকে। তো প্রাথমিক প্রাচীরে শুধুমাত্র সেলুলোজ থাকবে আর একটা হেমিসেলুলোজ থাকবে। সিতে কি? সেলুলোজ, এসতে কি? হেমিসেলুলোজ। আর একটা উপাদান থাকবে, সেটাকে বলি আমরা গ্লাইকোপ্রোটিন। আর সেকেন্ডারি প্রাচীর, এখানে থাকবে শুধুমাত্র সেলুলোজ
আর এখানে থাকবে লিগনিন, হ্যাঁ, সেলুলোজ আর লিগনিন। এখন দেখো এটা একটা আমাদের কোষ প্রাচীর, হ্যাঁ। এখন কোষ প্রাচীরের এই যে পাশাপাশি দুইটা কোষ প্রাচীরের মধ্যবর্তী যে লেয়ার, এই মধ্যবর্তী লেয়ারটা দেখো ফাঁকা ফাঁকা না, শুধুমাত্র মধ্যপর্দা আছে, আর কিছু আছে? সেকেন্ডারি প্রাচীরও নাই এখানে, এরপরে তোমার প্রাথমিক প্রাচীরও নাই, শুধুমাত্র মধ্যপর্দা আছে। এই জন্য এই জায়গাটাকে বলা হয় কূপ এলাকা। এটা দেখতে কিসের মতো? কুয়ার মতো না? বাইরে থেকে যদি তুমি দেখো, এই দেখো এরকম একটা কুয়া দেখাবে, বাইরে থেকে যদি কেউ দেখে তাহলে এই জায়গাটাকে এই যে এরকম একটা কুয়ার মতো মুখ দেখাবে, তাই এটাকে বলা হয় পিট, পিট পেয়ার বা কূপ বলা হয়। কি বলা হয়? কূপ, কূপ বলা হয়। কুয়াকে তো আমরা কূপই বলি, তাই না? কূপ এলাকা, এলাকা দেখো কূপ এলাকা। এখন এই যে একটা কূপ এলাকা, এই যে আরেকটা কূপ এলাকা, এই দুইটা কূপ এলাকা যখন পাশাপাশি একত্রে মিলিত হয় তখন এই পুরো এলাকাটাকে আমরা কি বলি? পিট পেয়ার বলি। এই কূপ এলাকা বা এটাকে বলা হয় পিট এলাকা। পিট, পিট বা কূপ একই কথা। তাহলে দুইটা পিট পাশাপাশি অবস্থিত হলে তাকে আমরা কি বলি? পিট পেয়ার বলি। এটাকে আমরা বলবো পিট পেয়ার। কি বলবো? পিট পেয়ার, পিট পেয়ার। পেয়ার মানে জোড়া, এক জোড়া পিট, পিট পেয়ার। দেখো এই পিট পেয়ারের মধ্যে অসংখ্য ছোট ছোট নালী বের হয়, এভাবে কি বের হয়? নালী বের হয়। এই যে কোষ প্রাচীর, এগুলো তো নির্জীব, তাই না? তাহলে ওদেরকে তো পরিবহন করতে হবে, খাদ্যদ্রব্য এক কোষ থেকে আরেক কোষে পরিবহন করতে হবে না? তাই ওদের সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে। এই যে দাগগুলো দিলাম না, এগুলো মনে করো যে সূক্ষ্ম সূক্ষ্ম চ্যানেল বা নালী, সূক্ষ্ম সূক্ষ্ম চ্যানেল বা নালী, যা দ্বারা এরা একে অপরের সাথে, একটি কোষ আর একটি কোষের সাথে যোগাযোগ রক্ষা করে। এগুলোকে বলা হয় প্লাজমোডেসমাটা। এটা পরীক্ষায় মাস্ট বি আসবে ইনশাআল্লাহ, লিখে রাখো প্লাজমোডেসমাটা। এটা তোমাকে বলতে পারে যে পাশাপাশি একটি কোষ আরেকটি কোষের সাথে কিভাবে যোগাযোগ রক্ষা করে। এটা হলো প্লাজমোডেসমাটার মাধ্যমে। এটাকে কি বলতেছি আমরা? প্লাজমোডেসমাটা, প্লাজমোডেসমাটা, ডেসমাটা। এই প্লাজমোডেসমাটার মাধ্যমে, এর মাধ্যমে একটি কোষ আরেকটি কোষের সাথে যোগাযোগ করে। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা ভাইয়া? বলো তো একটু আমাকে। এই প্লাজমোডেসমাটার মাধ্যমে, এর মাধ্যমে একটি কোষ আরেকটি কোষের সাথে যোগাযোগ করে, যোগাযোগ রক্ষা করে। দেখো তাহলে এটাকে বলতেছি আমরা প্লাজমোডেসমাটা। এর মাধ্যমে একটি কোষ আরেকটি কোষের সাথে যোগাযোগ রক্ষা করে। দেখো তাহলে এই পর্যন্ত তোমাদের হয়েছে কিনা? আচ্ছা, এরপরে আমরা ছোট্ট করে একটু দুই একটা কাজ জানি। কোষ প্রাচীরের কাজ কি? দুই একটা কাজ যদি পরীক্ষা আসে তাহলে তো লিখতে হবে, তাই না? কোষ প্রাচীরের কাজ এই পর্যন্ত তোমরা বলো হয়েছে কিনা? আচ্ছা, নাহি বলছো ক্লিয়ার। আচ্ছা দেখো তাহলে এই পর্যন্ত আমাদের হয়েছে কিনা। আমি একটু নিচে কোষ প্রাচীরের কয়েকটা কাজ লিখে দিই। এখানে লিখি উপরে কোষ প্রাচীরের কাজ, কোষ প্রাচীরের কাজ, প্রাচীরের। দেখো কোষ প্রাচীরের কাজ, এই কোষ প্রাচীর আসলে করেটা কি? এই কোষ প্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করে। বাইরে থেকে কোষকে কোনো আঘাত আসলে আঘাতটাকে ভিতরে আসতে দেয় না, কোষকে কি দেয়? দৃঢ়তা প্রদান করে। তাহলে আমি বলতে পারি এক নম্বরে কোষকে দৃঢ়তা প্রদান, কোষকে দৃঢ়তা প্রদান, দৃঢ়তা প্রদান। দেখো বাইরে থেকে কোনো আঘাত আসলে এটা আঘাতটাকে কি করে? অ্যাবজর্ব করে, আঘাতটা লাগতে দেয় না, হ্যাঁ। এরপরে প্লাজমোডেসমাটা সৃষ্টির মাধ্যমে আরেকটা কোষের সাথে যোগাযোগ করে। এই যে এটা লিখে দিবা এই পয়েন্টটা 2 নম্বরে, যে প্লাজমোডেসমাটা সৃষ্টির মাধ্যমে একটি কোষ আরেকটি কোষের সাথে যোগাযোগ রক্ষা করে। এরপর লাস্ট বলবা পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। পানি ও খনিজ লবণের চলাচল নিয়ন্ত্রণ করে। তাহলে পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে, চলাচল নিয়ন্ত্রণ করে। আচ্ছা দেখো এই গেল আমাদের কোষ প্রাচীর নিয়ে হালকা পাতলা আলোচনা। এখান থেকেই আসবে পরীক্ষায় যা আসার, এখান থেকেই আসবে। জাস্ট তোমরা এগুলো মনে রাখার দরকার নেই, জাস্ট জানার জন্য। এগুলো তোমাদের বইয়েও দেওয়া নাই, আমি জাস্ট তোমাদের জানার জন্য, যাতে তোমরা একটু বলতে পারো যে না আমরা একটু ডিফারেন্স, উই আর ডিফারেন্স। তোমরা যে ইকরা পাঠশালার স্টুডেন্ট, তোমরা এটা কিভাবে প্রুভ করবা? এটা প্রুফ করবা তোমরা যে তোমরা একটু বেশি জানো সবার থেকে। এই জিনিসগুলো হয়তো অনেকেই জানে না। কোষ প্রাচীরের প্রাথমিক প্রাচীর কি দিয়ে তৈরি, বইয়ে লেখা নাই। এরপরে সেকেন্ডারি প্রাচীর কি দিয়ে তৈরি, এরপরে মধ্যপর্দায় কি থাকার কারণে আঠার মতো আচরণ করে মধ্যপর্দা, এটাকে কেউ তেমন একটা জানে না। তোমরা জানলা জিনিসগুলো, তাই না? এটা ভালো লাগে একটা জিনিস যখন দেখবা যে একই জিনিস অনেকেই জানে না, তুমি জানো, তখন তোমার কাছে ইজিলি এটা নিজে থেকেই ভালো লাগে, কাজ করবে। আচ্ছা দেখো তাহলে আমাদের মধ্যপর্দা গেল। এই মধ্যপর্দা হলো প্রথম স্তর, এটা হলো সর্ববাহিরের স্তর। এরপরে প্রাথমিক প্রাচীর, এরপরে আমাদের সেকেন্ডারি প্রাচীর। হ্যাঁ, আশা করি বুঝতে পারছি। আমরা মুছে দিলাম এবার। ক্লিয়ার কিনা বলো তো সবাই, একটু কমেন্ট করো তো। যারা আসো লাইভে তারা একটু কমেন্ট করো এই পর্যন্ত ক্লিয়ার কিনা। আমি একটু সরে দাঁড়াইছি, তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নাও, এটা একটু লেখা রাখো, হ্যাঁ জিনিসগুলা। বলো একটু কমেন্ট করো ক্লিয়ার কিনা, একটু বলো ক্লিয়ার কিনা। ক্লিয়ার, হ্যাঁ আমরা ক্লিয়ার হলেই ভালো। আমরা মুছে দিতেছি, আমরা নেক্সট টপিকসে যাই।
আচ্ছা, অনেকেই বলছে ক্লিয়ার। নাহিদ, ধন্যবাদ। আচ্ছা দেখো, এবার আমরা কোষ ঝিল্লি নিয়ে জানবো। কোষ ঝিল্লি নিয়ে জানবো আমরা একটু। কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি। এই যে কোষ প্রাচীর দেখলা না, কোষ প্রাচীরের নিচে যে 2 স্তর বিশিষ্ট স্থিতিস্থাপক একটা ঝিল্লি থাকে, এটাকে আমরা কোষ ঝিল্লি বলি। কি বলি? এটাকে আমরা কোষ ঝিল্লি বলি। হ্যাঁ, আচ্ছা, রেজিও বলছো ক্লিয়ার। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। বলতে পারো তুমি প্রোটোপ্লাজমের বাইরে বা কোষ প্রাচীরের নিচে, প্রোটোপ্লাজমের বাইরে, প্রোটোপ্লাজমের বাইরে 2 স্তর বিশিষ্ট। কয় স্তর বিশিষ্ট? এটা 2 স্তর। এটা মনে রাখবা, কোষ ঝিল্লির স্তর 2টা। প্রোটোপ্লাজমের বাইরে 2 স্তর বিশিষ্ট, 2 স্তর বিশিষ্ট স্থিতিস্থাপক ঝিল্লিকে, স্থিতিস্থাপক ঝিল্লিকেই কোষ ঝিল্লি বলি, তাই না? কোষ ঝিল্লি বলি, কোষ ঝিল্লি বলি আমরা। আচ্ছা, ধন্যবাদ। তাহলে এই পর্যন্ত বুঝতে পারলা কিনা বলো? কোষ ঝিল্লির একটা মারাত্মক কাজ আছে, বলো তো, কেউ বলতে পারবা কিনা? পাশাপাশি 2টা কোষকে আলাদা কে রাখে? এই কোষ ঝিল্লি। পাশাপাশি কোষ ঝিল্লির কাজ যদি আমি বলি, কাজ পাশাপাশি 2টি কোষকে আলাদা রাখে। এই কোষ ঝিল্লি পাশাপাশি 2টি কোষকে আলাদা রাখে, পাশাপাশি 2টি কোষকেও আলাদা রাখে, 2টি কোষকে আলাদা রাখে, ঠিক আছে। আর কোষ ঝিল্লির মাঝে মাঝে ভাঁজ দেখা যায়। দেখো, কোষ ঝিল্লির মাঝে মাঝে ভাঁজ দেখা যায়। মনে করো এই যে এটা একটা কোষ, এই যে এটা একটা কোষ, এটা একটা কোষ ঝিল্লি। তার ভিতরে তো কোষ ঝিল্লির ভিতরে তো অনেক অঙ্গাণু আছে, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, নিউক্লিয়াস, তাই না? এই যে তোমার প্লাস্টিড। এই কোষ ঝিল্লিটা দেখা যায় মাঝে মাঝে আঙ্গুলের মতো ভাঁজ দেখা যায়, এই যে আঙ্গুলের মতো অভিক্ষেপ, ভাঁজ দেখা যায়। এই যে কোষ ঝিল্লির যে ভাঁজ, এগুলোকে বলা হয় মাইক্রোভিলাই। কি বলা হয়? কোষ ঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই বলা হয়। আচ্ছা, তোমাদের উপস্থিতি তো কমতেই আছে, শুধু দেখা যায়, বুঝতেছি না। দেখো, কোষ ঝিল্লির যে ভাঁজ, এই ভাঁজকে আমরা কি বলবো? মাইক্রোভিলাই বলবো, মাইক্রোভিলাই। আজকে কি কোনো ইভেন্ট আছে নাকি? আজকে এত উপস্থিতি কম থাকার কারণ কি? নাকি তোমাদেরকে ক্লাস ভালো লাগতেছে না? কোনটা বলো তো একটু দেখি। আজকে তোমাদের কোনো ইভেন্ট আছে নাকি আজকে ক্লাস ভালো লাগতেছে না? কোনটা? এই যে কোষ ঝিল্লির ভাঁজকে আমরা মাইক্রোভিলাই বলি। এটা পরীক্ষায় আসে ক নাম্বারে, ইভেন এটা অনেক বেশি পরিমাণ আসে, যে কোষ ঝিল্লির ভাঁজকে কি বলে, বা তোমার এভাবে প্রশ্ন করে যে মাইক্রোভিলাই কাকে বলে, তখন বলবা কোষ ঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই বলে, এটা লিখে দিবা তখন। আচ্ছা, হ্যাঁ তুবা, ক্লাস সেভ থাকবে, তুমি দেখে নিও পরে। আপাতত ক্লাস করতে থাকো, এরপরে তুমি দেখে নিতে পারবা। দেখো, মাইক্রোভিলাই। এরপরে কোষ ঝিল্লি থেকে আমরা মুভ করবো আমাদের নেক্সট টপিকসে। হ্যাঁ, আমাদের নেক্সট টপিকস হলো মাইটোকন্ড্রিয়া। আর মাইটোকন্ড্রিয়া একটা 10 স্টার টপিকস। মাইটোকন্ড্রিয়া থেকে তোমাদের সিকিউ আসবে ইনশাআল্লাহ। মাইটোকন্ড্রিয়া থেকে সিকিউ আসে না এমন কোনো বছর নাই, মাইটোকন্ড্রিয়া থেকে সিকিউ একটা আসেই। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া ঢুকেই যায় দেখো সিকিউ এর মধ্যে। তাহলে মাইটোকন্ড্রিয়া নিয়ে আমরা একটু পড়ালেখা করি। মাইটোকন্ড্রিয়া ইজ কল্ড দ্য পাওয়ার হাউস অফ দি সেল। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি ঘর বলা হয়। দেখো, মাইটোকন্ড্রিয়া নিয়ে একটু পড়ালেখা করি আমরা। মাইটোকন্ড্রিয়া, এই যে মাইটোকন্ড্রিয়া নিয়ে একটু আমরা পড়ালেখা করব। দেখো, মাইটোকন্ড্রিয়া নিয়ে আমরা পড়ালেখা করলে আগে মাইটোকন্ড্রিয়ার একটা চিত্র আঁকা শিখতে হবে তোমাকে। আমি নিজেও চিত্র আঁকতে পারি না, আমি নিজেও চিত্র আঁকাতে অনেক অনেক বেশি পরিমাণ কাঁচা। তারপরেও আমি চেষ্টা করি যে চিত্রগুলো কিভাবে সহজভাবে আঁকা যায় আমার স্টুডেন্টদের জন্য, যাতে করে তোমরা অনেক সহজে চিত্রগুলো আঁকাতে পারো। আমিও চিত্র আঁকানো নিয়ে অনেক প্যারা খেয়েছি আমার বায়োলজি এক্সামে। হ্যাঁ, কারণ চিত্র আমিও ভালো করে আঁকতে পারি না, তারপরে আমি তোমাদের জন্য অনেক সহজভাবে আঁকবো যাতে তোমরা আঁকতে পারো। হ্যাঁ, এটা সবার জন্য শান্ত। দেখো, এই যে মাইটোকন্ড্রিয়া, প্রথমে এই যে এইভাবে একটা দাগ দিয়ে দিবা তুমি, এটাই তোমার মাইটোকন্ড্রিয়া। এটা কি? এটা মাইটোকন্ড্রিয়া। একটু দেখবা যে আগাগোড়া যাতে সমান থাকে, আমার মতো এই যে এরকম ডিমের মতো হইলে হবে না। হ্যাঁ, তোমরা একটু আগাগোড়া সমান রাখবে। মাইটোকন্ড্রিয়া এটা আঁকলাম আমরা। এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে এই যে এরকম কিছু জিনিস থাকে, এই যে মাইটোকন্ড্রিয়া এঁকে ফেললাম আমরা। ঠিক আছে, আমাদের মোটামুটি একটা মাইটোকন্ড্রিয়া হয়ে গেল। এটা আমাদের মাইটোকন্ড্রিয়া। এই যে মাইটোকন্ড্রিয়ার যে এই যে বাহিরের যে লেয়ারটা আছে না, উপরের দিকে যে আবরণটা, এটাকে আমরা বলবো মাইটোকন্ড্রিয়ার বহি আবরণ। কি বলবো? বহি আবরণ। বহি আবরণ।
বহি আবরণ, এই যে ভিতরের দিকে যে আবরণটা আছে মাইটোকন্ড্রিয়ার, এটাকে তাহলে কি বলবো? বাহিরের দিকের আবরণকে যদি আমরা বহি আবরণ বলি, তাহলে ভিতরের দিকে আবরণকে আমরা অবশ্যই অন্ত আবরণ বলবো, তাই না? এটাই তো স্বাভাবিক। বাহিরের আবরণকে যদি আমরা বহি আবরণ বলি, তাহলে ভিতরের আবরণকে আমরা অন্ত আবরণ বলবো। তাহলে দেখো অন্ত আবরণ, অন্ত আবরণ, এই যে অন্ত আবরণ দিলাম। আর মাইটোকন্ড্রিয়ার এই যে স্তরগুলো, ভিতরের স্তরটা যে ভিতরের দিকে ভাঁজ হয়ে আসে না, এই ভাঁজ হয়ে থাকা স্তরকে আমরা কি বলি? ভিতরের স্তরগুলো ভিতরের দিকে ভাঁজ হয়ে থাকে, ভিতরের যে লেয়ারটা, এই ভাঁজ হয়ে থাকা স্তরগুলোকে আমরা বলি ক্রিস্টি। আচ্ছা, ক্রিস্টির কথা শুনে মনে পড়লো, আমাদের ভার্সিটিতে অনেকগুলা ক্লাব আছে, প্রায় 33টার উপরে ক্লাব আছে। এর মধ্যে একটা ক্লাবের নাম হলো ক্রিস্টি। এটা ড্যান্সের ক্লাব। কি ড্যান্স? এই যে ড্যান্সের ক্লাব ক্রিস্টি। এই ক্রিস্টির গায়ে ছোট ছোট দানাদার, ছোট ছোট দানাদার জিনিস লেগে থাকে। এই যে এরকম দানাদার জিনিস লেগে থাকে, ছোট ছোট দানাদার জিনিস। এই দানাদার জিনিসগুলোকে আবার বলা হয় অক্সিজম। এই ক্রিস্টির গায়ে অসংখ্য দানাদার জিনিস লেগে থাকে। এই দানাদার জিনিসগুলোকে আমরা বলি অক্সিজম। সমস্ত মাইটোকন্ড্রিয়ার যে ভিতরের গায়ে দানাদার, ছোট ছোট অসংখ্য দানাদার জিনিস লেগে আছে, অসংখ্য দানাদার জিনিস লেগে আছে। এই দানাদার জিনিসগুলোকে আমরা কি বলি? অক্সিজম বলি। আমরা দানাদার জিনিসগুলোকে আমরা অক্সিজম বলি। এই যে এই দানাদার জিনিসগুলোকে আমরা অক্সিজম বলি। এই যে দানাদার জিনিস অক্সিজম, অক্সিজন। আর মাইটোকন্ড্রিয়ার ভিতরে দুইটা জিনিস থাকে। মাইটোকন্ড্রিয়ার ভিতরে কি থাকে? দুইটা জিনিস থাকে। একটা থাকে মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ। আচ্ছা, তোমরা কি কি কমেন্ট করতেছো? কারো সমস্যা নাকি বলো? ওয়ালাইকুম সালাম জান্নাতুল ফেরদৌস। আচ্ছা, ধন্যবাদ পূজা দাস। পূজা দাস বলে যে ফার্স্ট ক্লাস করতেছি। আচ্ছা, আমাদের ক্লাস ফার্স্ট করলে আমাদের পাঠশালাকে একটু ফলো করে দিও তুমি, যাতে রেগুলার আমাদের ক্লাসের আপডেট পাও, নোটিফিকেশন পাও। এবং তুমি দেখো আমাদের ক্লাসগুলো, এর আগেও আমরা একটা ক্লাস নিছি এই অধ্যায়ের উপরেই, হ্যাঁ, সেটা হলো জীবনী শক্তি। তুমি করতে পারো, এই ক্লাসটাও করতে পারো তুমি। এর ভিতরে আমাদের ডিএনএ আর রাইবোজোম থাকে। এই যে আমাদের কি থাকে? ডিএনএ। এই যে এটা মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে, গোল। এই ডিএনএটাকে দেখতে গোল, এটাকে বলতে পারি আমরা ডিএনএ। ডিএনএ দেওয়ার দরকার নাই, তুমি যদি দিয়ে দাও এটা আরো ভালো তোমার জন্য। তাহলে ডিএনএ, ডিএনএ, মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে। অনেকে তো ডিএনএ দেয় না, তুমি দিয়ে দিলা। আর মাইটোকন্ড্রিয়ার নিজস্ব রাইবোজোম আছে। কি আছে? রাইবোজোম। এই যে মাইটোকন্ড্রিয়ার নিজস্ব রাইবোজোম আছে, রাইবোজোম। আর তোমরা যারা আমার জীবনী শক্তি অধ্যায়টা ক্লাস করছো, তাদেরকে আমি শ্বসনের 4টা ধাপের কথা বলছিলাম। গ্লাইকোলাইসিস, এরপরে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, এরপরে ছিল আমাদের ক্রেবস চক্র, দেন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন গুলো কই থেকে জানো? এই যে মাইটোকন্ড্রিয়ার যে গায়ে, এই যে মাইটোকন্ড্রিয়ার গায়ে এই যে এইভাবে লাগানো থাকে। এই যে মাইটোকন্ড্রিয়ার যে আমরা বললাম না অন্ত স্তর, এই মাইটোকন্ড্রিয়ার অন্ত আবরণ, এই অন্ত আবরণের গায়ে লাগানো থাকে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এটাকে আমরা বলি ইটিসি, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। তুমি এখান থেকে তোমার মনে না চাইলে এত জিনিস দিও না ভাই, তুমি জাস্ট বহি আবরণ, অন্ত আবরণ, অক্সিজম, ক্রিস্টি, এই যে 4টা জিনিস দেখাতে পারলে এনাফ। আমরা কি বললাম? মাইটোকন্ড্রিয়া। এর নাম আমরা দিলাম মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া, মাইটো, দ্য মাইটি মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, দ্য মাইটি মাইটোকন্ড্রিয়া। এরপরে দেখো এই মাইটোকন্ড্রিয়ার কিছু কিছু কাজ আছে। হ্যাঁ, তার আগে একটা প্রশ্ন সবসময় আসে মাইটোকন্ড্রিয়ার থেকে, যে মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বলা হয়? মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বলা হয়? যে মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বলা হয়? পাওয়ার হাউস বলা হয়, বলা হয়। তোমরা যারা আমার জীবনী শক্তি করছো তারা জানো শ্বসন। এই যে শ্বসন, শ্বসনের 4টা ধাপ। কয়টা? 1 নাম্বারটাকে আমরা কি বলি? গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস, গ্লাইকোলাইসিস। 2 নাম্বারটাকে আমরা কি বলি? অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, অ্যাসিটাইল কোয়ে, অ্যাসিটাইল কোয়ে, কোয়ে সৃষ্টি। 3 নাম্বারটাকে আমরা বলি ক্রেবস চক্র, ক্রেবস চক্র, ক্রেবস চক্র। আর 4 নাম্বারটাকে কি বলি আমরা? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই যে ইটিসি, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। এই ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এর মধ্যে গ্লাইকোলাইসিস, এই গ্লাইকোলাইসিস শুধুমাত্র কোথায় ঘটে জানো? গ্লাইকোলাইসিস শুধুমাত্র কোষের সাইটোপ্লাজমে ঘটে। বাদ বাকি অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি, ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, এই সবগুলো মাইটোকন্ড্রিয়ার ভিতরে সংগঠিত হয়। আর এই সবগুলা প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন হয়। এই কারণে মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? দ্য পাওয়ার হাউস অফ সেল, কোষের শক্তি ঘর বলা হয়। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো জিনিসটা, যে আমি কি বোঝাতে চাচ্ছি তোমাদেরকে। এইভাবে লিখলেই তোমরা ইনশাআল্লাহ এই প্রশ্নের 2 এ 2 পাবা। বলো বুঝছো কিনা বাচ্চারা? বলো।
আচ্ছা দেখো, প্রশ্নে যদি তোমাকে চিত্র দিতে বলে অবশ্যই চিত্র দিতে হবে, চিত্র না দিলে তুমি মার্কস পাবা না, ঠিক আছে? চিত্রের জন্য 1 মার্কস থাকে। আমরা যখন উদ্ভাসে খাতা কাটি তখন তো দেখি, তখন আর কি বলেই দেয় জিনিসগুলো, বোর্ড থেকে যেভাবে তোমাদের খাতা কাটবে ঠিক সেভাবেই আমরা উদ্ভাসে মাঝে মাঝে খাতা কাটি, প্রশ্ন করি, তখন দেখি যে এই যে চিত্রের জন্য 1 মার্ক বরাদ্দ থাকে। যখন তোমাকে বলছে মাইটোকন্ড্রিয়ার কাজ ব্যাখ্যা করো চিত্র সহ, তখন মাইটোকন্ড্রিয়াকে আঁকতে হবে। 4 নম্বরে যদি আসে এরকম প্রশ্ন আসে, দেখো যে মাইটোকন্ড্রিয়ার কাজ ব্যাখ্যা করো চিত্র সহ, তাহলে মাইটোকন্ড্রিয়ার চিত্রের জন্য থাকবে 1 মার্কস। আর এই যে এখানে এই আবরণ, এই যে জিনিসগুলো আছে তুমি যে স্কেলিং করছো না, চিহ্নিতকরণ, এই 3টা চিহ্নিতকরণের জন্য থাকবে 1 মার্ক, এই মোট 2 মার্ক। আর মাইটোকন্ড্রিয়ার কাজ লেখার জন্য থাকবে 2 মার্ক। তো তুমি এখন দেখো, তুমি চিত্র না দিলে 1 মার্ক পাবা না। আবার যদি কেউ চিত্র দেয় কিন্তু চিহ্নিত করছে, 2টা করছে 3টা করে নেই, তাহলে সে 1 মার্কস পাবে না, 3 মার্কস পাবে। আর যে চিহ্নিত করছে 3টা অথবা 4টা করলেও সমস্যা নেই, কম করলে সমস্যা, 3টার কম করলে সমস্যা, 3টা 4টা 5টা যে কোনো চিহ্নিত করতে পারো চিত্র দিয়ে, এরপরে কাজ লেখো, তাহলে তুমি 4 4 পাবা ইনশাআল্লাহ। দেখি মাইটোকন্ড্রিয়ার কাজ আমরা দেখি কিছু। এরপরে দেখো মাইটোকন্ড্রিয়ার কাজ আমি মুছে দিলাম, মাইটোকন্ড্রিয়ার কাজ লিখবো আমরা এই সাইডে, এই চিত্রটা থাক আমাদের, আমি এটা মুছে দিলাম। মাইটোকন্ড্রিয়ার কাজগুলোকে আমরা দেখি। মাইটোকন্ড্রিয়ার কাজ, এই কাজগুলোকে সবাই লিখে নাও। মাইটোকন্ড্রিয়ার অনেক কাজ আছে, এর মধ্যে কিছু কিছু কাজ আমরা এখানে পড়ব। 1 নাম্বার কাজ হলো শক্তি উৎপাদন। মাইটোকন্ড্রিয়ার সর্বপ্রথম কাজ কি? শক্তি উৎপাদন। এরপরে 2 নম্বর কাজ হলো শ্বসনের প্রয়োজনীয় এনজাইম ধারণ। শ্বসনে যে এনজাইম গুলো লাগে এগুলোকে মাইটোকন্ড্রিয়া কি করে? ধারণ করে। শ্বসনের এনজাইম ধারণ। আর কি করে দেখো, মাইটোকন্ড্রিয়া তো অনেক কাজ, মাইটোকন্ড্রিয়ার কাজ লিখে শেষ করা যাবে না। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ এবং আরএনএ আছে, এই নিজস্ব ডিএনএ এবং আরএনএ কে মাইটোকন্ড্রিয়া তৈরি করে বংশগতিতে ভূমিকা রাখে। তাহলে নিজস্ব বলতে পারি আমরা, নিজস্ব ডিএনএ আরএনএ তৈরি করে বংশগতিতে ভূমিকা। মাইটোকন্ড্রিয়ার কাজ কিন্তু অবশ্যই আসবে তোমাদের পরীক্ষায়, তৈরি করে বংশগতিতে ভূমিকা রাখে। বংশগতিতে ভূমিকা। দেখো মাইটোকন্ড্রিয়ার আরো কিছু কাজ লিখে নাও তোমরা, যে প্রোটিন সংশ্লেষ করে। মাইটোকন্ড্রিয়া কি করে? প্রোটিন সংশ্লেষ করে। সংশ্লেষ মানে তৈরি, ভয় পাইও না আবার কেউ সংশ্লেষ দেখে, সংশ্লেষ করে, প্রোটিন সংশ্লেষ করে। শুক্রাণু এবং ডিম্বাণু গঠনে সাহায্য করে। আরেকটা কাজ মাইটোকন্ড্রিয়া কি করে? শুক্রাণু ও ডিম্বাণু গঠনে সাহায্য করে। শুক্রাণু ও ডিম্বাণু গঠনে সাহায্য করে। আরেকটা কাজ লিখে নাও মাইটোকন্ড্রিয়ার, যেটা যে মাইটোকন্ড্রিয়া অ্যাপোপ্টোসিস করে। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া কি করে? অ্যাপোপ্টোসিস করে। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা তোমরা বলো ডিয়ার স্টুডেন্ট? কয়টা লিখে দিলাম? মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্ন হয়, হ্যাঁ এই যে নাই বলছো, 1 2 3 4 5 6 6টা কাজ লিখছে, এই 6টা লিখলেই তো এনাফ। আরেকটা কাজ তোমাদেরকে লিখে দেই, এটা আমার অনেক ভালো লাগে, এই কাজটা কেন জানি আমার পার্সোনালি অনেক ভালো লাগে। এই কাজটা অ্যাপোপ্টোসিস করে। অ্যাপোপ্টোসিস, APOP, অ্যাপোপ্টোসিস করে। অ্যাপোপ্টোসিস মানে কোষের জেনেটিক্যালি মৃত্যু। অ্যাপোপ্টোসিস মানে হলো কোষের জেনেটিক্যালি মৃত্যু, কোষের জেনেটিক মৃত্যু। অ্যাপোপ্টোসিস মানে কোষের জেনেটিক মৃত্যু। দেখো আমাদের একটা শরীর কেটে গেল, নষ্ট হয়ে গেল, সেখান থেকে জায়গাটা পচে যাবে, তাই না? এটা তো কোষ মারা যাবে, এটাকে আমরা জেনেটিক্যাল মৃত্যু বলতে পারি না, এটাকে বলি অ্যাক্সিডেন্টালি কোষের মৃত্যু। আরেকটা হলো জেনেটিক্যালি মৃত্যু, এটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। দেখো আমরা যখন গর্ভে থাকি, ভ্রূণে থাকি, তখন আমাদের এই যে হাতের আঙ্গুলগুলো না এইভাবে ফাঁকা ফাঁকা থাকে না, এগুলো হাঁসের আঙ্গুলের মতো থাকে। কেমন থাকে? হাঁসের আঙ্গুলের মতো এইভাবে লাগানো থাকে। আলট্রাসোনোগ্রাফি করলে এটা ভালোভাবে দেখা যায় মাঝে মাঝে। আমাদের আঙ্গুলগুলো হাঁসের পা দেখছো না যেভাবে লাগানো থাকে, যেভাবে লাগানো, সেম ভাবে আমাদের আঙ্গুলগুলো, হাতের পায়ের আঙ্গুলগুলো এইভাবে লাগানো থাকে। তো এই হাতের পায়ের আঙ্গুলের ফাঁকে ফাঁকে অ্যাপোপ্টোসিস ঘটায়। কে অ্যাপোপ্টোসিস ঘটায়? মাইটোকন্ড্রিয়া। অ্যাপোপ্টোসিস ঘটানোর মাধ্যমে এই যে ফাঁকে ফাঁকে যে কোষগুলো থাকে এগুলোকে মেরে ফেলার পর এই আঙ্গুলগুলো এইভাবে খুলে যায়। আশা করি আমি বুঝাইতে পারছি তোমাদেরকে, তারপরেও না বুঝলে আমাকে আবারও জিজ্ঞাসা করো, বুঝাই দেবো ইনশাআল্লাহ। স্টুডেন্ট এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো? এই পর্যন্ত ক্লিয়ার হইলে আমরা মাইটোকন্ড্রিয়া থেকে নেক্সট টপিকসে যাবো। আমরা নেক্সট টপিকস আমাদের মাইটোকন্ড্রিয়ার পরে আমাদের নেক্সট টপিকস হবে প্লাস্টিড। এই প্লাস্টিড অথবা মাইটোকন্ড্রিয়া এই দুইটা একবারে আগুন, দুইটাই আগুন ইম্পর্টেন্ট বলতে পারো তোমাদের বোর্ড পরীক্ষার জন্য। বলো বুঝতে পারছো কিনা এই পর্যন্ত? আমরা কি মুভ করব? আমরা প্লাস্টিডের দিকে চলে যাব? একটু কমেন্ট করে জানাও আমাকে এই পর্যন্ত বুঝতে পারছো কিনা আমরা প্লাস্টিডে চলে যাব।
আচ্ছা আমরা মুছে দিলাম। আচ্ছা এই যে অনেকে ক্লিয়ার বলছো, তাহলে আমরা মুছে দিলাম। আমরা আমাদের নেক্সট টপিকস মিশন, বলো মিশন কি? এবার আমাদের মিশন হবে প্লাস্টিড। প্লাস্টিডের আগামাতা গোড়া একবারে সব আমরা পড়ে ফেলবো ইনশাআল্লাহ। মাইটোকন্ড্রিয়া নিয়ে অনেক পড়লাম তাই না? প্লাস্টিড, এই প্লাস্টিড কোথায় পাওয়া যায়? এটা উদ্ভিদ কোষে পাওয়া যায়, প্রাণী কোষে কিন্তু প্লাস্টিড থাকে না। কেন থাকে না? প্রাণী কোষে থাকলে তাহলে প্রাণীরা উদ্ভিদের মতো খাদ্য তৈরি করতে পারতো, আমাদেরকে আর খাদ্য কি করা লাগতো না, গাছ থেকে চুরি করে খাওয়া লাগতো না। প্লাস্টিড, প্লাস্টিড, এই প্লাস্টিড নিয়ে আমরা একটু পড়ালেখা করব। দেখো প্লাস্টিডটা তোমাকে বায়োলজিতে, বায়োলজি মানেই চিত্র। আমি তো নিজেই বলতেছি, আমি নিজেই চিত্র আঁকতে পারি না ভাই বায়োলজি, তারপর আমি চেষ্টা করি তোমাদেরকে কিভাবে সহজভাবে চিত্রগুলো আঁকানো যায়। বায়োলজি মানেই চিত্র, যেখানে চিত্র চাই নাই তুমি সেখানেও চিত্র দিয়ে রাখবে। এই চিত্রটাকে আমরা ভয় পাই, তুমি বারবার প্র্যাকটিস করবে। এখন তোমার হাতে পুরো বিশ্ব আছে, তুমি চিত্র পারো না, তুমি ফেসবুকে যাও, সরি তুমি ফেসবুকে না যাও, তুমি ইউটিউবে যাবা, ইউটিউবে যা তুমি দেখবা কোথায় সার্চ করে কোন চিত্র সহজভাবে কিভাবে লেখা যায়, তুমি চিত্র লিখবা, পুরো বিশ্ব এখন তোমার হাতের মুঠোয়। তোমার একটা চিত্রতে তোমার কে ধরে রাখছে, একটা চিত্র লেগে তুমি বাইজা থাকবা? জীবনেও না। চিত্র আঁকার কত স্টাইল আছে, কত স্টাইল যা দেখবা, মাইটোকন্ড্রিয়া আঁকার, এরপরে তোমার প্লাস্টিড আঁকার কত স্টাইলের ভিডিও আছে ইউটিউবে, তুমি সেখান থেকে শিখে নিবা। আর এটা অলওয়েজ মাথায় রাখবা যে বায়োলজি মানেই চিত্র, চিত্র না চাইলেও তুমি যদি চিত্র দাও তাহলেও টিচাররা খুশি হয়ে মার্কস দিবে তোমাকে ইনশাআল্লাহ। দেখো তাহলে প্লাস্টিডটা দেখতে এই যে ডিমের মতো, কিসের মতো? প্লাস্টিডটা দেখতে ডিমের মতো একটু, হ্যাঁ এই যে একটা ডিম আঁকলাম, এটাই মনে করো যে আমাদের প্লাস্টিড। সুন্দর করে আঁকা হলো না? হ্যাঁ এটাই আমাদের প্লাস্টিক। দেখো এই প্লাস্টিকটা ডিমের মতো একটা, প্লাস্টিকটা 2 স্তর বিশিষ্ট থাকে। কয় স্তর? এই যে 2 স্তর, এভাবে 2 স্তর বিশিষ্ট থাকে আমাদের প্লাস্টিকটা। দেখো 2 স্তর। এই বাহিরের স্তরটাকে বলা হয় প্লাস্টিকের বহিঃস্তর। কি বলা হয়? বহিঃস্তর। তাহলে তোমরা বলো ভিতরের স্তরটাকে কি বলবো? এই বাইরে, এটা একটু আগে শিখাইছি। বাহিরের স্তরকে যদি আমরা বহিঃস্তর বলি, কমেন্টে বলো তো একটু, বাহিরের স্তরকে যদি বহিঃস্তর বলি, ভিতরের স্তরকে কি বলবো আমরা? বাইরের স্তরকে যদি আমি বহিঃস্তর বলি, ভিতরের স্তরকে কি বলবো? অবশ্যই অন্তঃস্তর বলবো তাই না? বাইরের স্তরকে যদি আমি বহিঃস্তর বলি তাহলে ভিতরের স্তরকে অন্তঃস্তর বলবো। এই যে অন্তঃস্তর, অন্তঃস্তর, এই যে অন্তঃস্তর। এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে, সরি প্লাস্টিডের ভিতরে কি থাকে জানো? থালা থাকে, থালাবাটি। এই যে থালাবাটি, ভাত খাও না যে থালাবাটিতে, এই ধরনের থালাবাটি থাকে। দেখো এই যে একটা থালা, বড় করে একটা থালা আঁকলাম, দেখছো এটা থালার মতো না? এই জন্য এটাকে বলে থাইলাকয়েড। কি বলে? থাইলাকয়েড, থাইলাকয়েড, থালার মতো দেখতে, এই জন্য আমরা কি বলি? থাইলাকয়েড। এইরকম একসাথে 10 থেকে 100টা থাইলাকয়েড মিলে একটা গ্রানাম গঠন করে। দেখো এরকম 10 থেকে 100টা থাইলাকয়েড মিলে, এই যে একটা থাইলাকয়েডের উপরে এই যে আরেকটা, এরকম 10 থেকে 100টা থাইলাকয়েড, একটার উপরে আরেকটা, 10 থেকে 100টা থাইলাকয়েড মিলে কি গঠন করবে? গ্রানাম গঠন করবে, থাইলাকয়েড। আমি লিখলাম 10 থেকে 100টা থাইলাকয়েড মিলে গ্রানাম গঠন করে। 10 থেকে 100টা মিলে গ্রানাম গঠন করে। কি গঠন করে? গ্রানাম, গ্রানাম গঠন করে। 10 থেকে 100টা মিলে গ্রানাম গঠন করে। তাহলে দেখো 10 থেকে 100 থাইলাকয়েড মিলে একটা গ্রানাম গঠন করলো। এভাবে মাইটোকন্ড্রিয়াতে 40 থেকে 60টা গ্রানাম থাকে। এই যে আরেকটা গ্রানাম আমি আঁকলাম এখানে, এই যে আরেকটা গ্রানাম, এই যে আরেকটা গ্রানাম আঁকলাম, এবং এখানে আমি আরেকটা গ্রানাম আঁকলাম, এই যে আরেকটা গ্রানাম আঁকলাম। এটাকে আমি বলতে পারি কি? গ্রানাম, গ্রানাম। যাক গ্রানাম আঁকলাম আমি এই পর্যন্ত। আচ্ছা গ্রানামের পরে এবার দেখো এই যে এই বাহিরে যে পদার্থটা আছে এটাকে আমরা কি বলি জানো? স্ট্রোমা বলি। মাইটোকন্ড্রিয়ার বাহিরে যে পদার্থটা আছে, এই যে সরি বারবার মাইটোকন্ড্রিয়া আসতেছে, প্লাস্টিডের মাঝখানে যে তরল পদার্থ আছে, এই যে এটা তো প্লাস্টিড তাই না? এই পুরো প্লাস্টিডের ভিতরে যে তরল পদার্থটা আছে এটাকে আমরা স্ট্রোমা বলি। কি বলি? পুরো তরল পদার্থটাকে আমরা স্ট্রোমা বলি, অথবা ম্যাট্রিক্সও বলা যায়। ফাঁকা স্থান, মনে রাখো বায়োলজিতে কোনোখানে ফাঁকা স্থান যেখানে আছে, যেখানে তরল পদার্থ অবস্থান করে, সেটাকে সবসময় ম্যাট্রিক্স বলা হয়। কি বলা হয়? ম্যাট্রিক্স। তুমি চাইলে স্ট্রোমাও বলতে পারো, এটাকে আমরা স্ট্রোমা বলি, স্ট্রোমা বা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স। দেখো এই যে গ্রানামগুলা একে অপরের সাথে যোগাযোগ করে কি তৈরির মাধ্যমে? সুতা তৈরির মাধ্যমে। সুতাগুলোকে বলা হয় ল্যামেলি। এই যে গ্রানাম, এক একটা গ্রানাম আরেকটা গ্রানামের সাথে যোগাযোগ করে এই যে সুতা তৈরির মাধ্যমে। এক একটা গ্রানাম আরেকটা গ্রানামের সাথে যোগাযোগ রক্ষা করে কি তৈরির মাধ্যমে? সুতা তৈরির মাধ্যমে। এক একটা গ্রানাম আরেকটা গ্রানামের সাথে, প্রত্যেকটা গ্রানাম আরেকটা গ্রানামের সাথে যোগাযোগ রক্ষা করে, এই যে এইভাবে প্রত্যেকটা গ্রানাম আরেকটা গ্রানামের সাথে যোগাযোগ রক্ষা করে কি তৈরির মাধ্যমে? সুতা তৈরির মাধ্যমে। সুতাগুলোকে কি বলা হয়? ল্যামেলি। এই সুতাগুলো যেহেতু কিসের মধ্যে ভেসে আছে? স্ট্রোমার মধ্যে ভেসে আছে। এই যে ফাঁকা জায়গাটা তরল পদার্থ, এটাকে বলছি আমরা স্ট্রোমা। এই স্ট্রোমার মধ্যে এই যে ল্যামেলি নামক সুতাগুলো ভেসে আছে। এই জন্য এই যে এই ল্যামেলিগুলোকে আমরা বলি স্ট্রোমা ল্যামেলি। কি বলি আমরা? স্ট্রোমা ল্যামেলি, স্ট্রোমা ল্যামেলি।
স্ট্রোমা ল্যামেলি বলি আমরা। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। এটাই হলো আমাদের প্লাস্টিডের আগাগোড়া। এটা একটা প্লাস্টিড, এটা পরীক্ষা আসলে এঁকে দিবা প্লাস্টিড, চিত্র লিখে দিবা নিচে, চিত্র প্লাস্টিড, চিত্র প্লাস্টিড। আশা করি সবাই বুঝতে পারছো, তাই না? বলো, বুঝে থাকলে বলো, একটু কমেন্ট করো তো বুঝে থাকলে। আচ্ছা, এই যে আশামণি কমেন্ট করছে অন্তঃস্থল, নাহিদ কমেন্ট করছে অন্তঃস্থল। আচ্ছা, আচ্ছা, শিবা সোহাম বলছে স্যার আপনার সাথে কথা আছে। আচ্ছা, দেখো, নক দিও আমাকে, সমস্যা হবে। এই পর্যন্ত বুঝতে পারলে এখন আমরা দেখি, আমরা একটু সামনে যাব। হ্যাঁ, প্লাস্টিড আবার 3 ধরনের আছে। কয় ধরনের? 3 ধরনের। একটা হলো ক্রোমোপ্লাস্ট, আরেকটা হলো লিউকোপ্লাস্ট, আরেকটা হলো ক্লোরোপ্লাস্ট। আমরা ওই দিকে যাই। আশা করি সবাই বুঝতে পারছো, স্ক্রিনশট দিয়ে রাখো। হ্যাঁ, অনেকে ক্লিয়ার বলছো। তাহলে দেখি আমরা এরপরে প্লাস্টিডের ভাগগুলো নিয়ে আমরা একটু পড়ালেখা করি। মুছে দিলাম। প্লাস্টিডের ভাগগুলো নিয়ে আমরা পড়ালেখা করি। প্লাস্টিডকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। সর্বপ্রথম প্লাস্টিডকে কয় ভাগে ভাগ করতে পারি? আমরা 3 ভাগে ভাগ করতে পারি। দেখো, প্লাস্টিডকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো প্রথমে যেটা আমরা করবো সেটা হলো ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্ট বেসিক্যালি সবুজ হয়। কি হয়? ক্লোরোপ্লাস্ট সবুজ হয়। এটা হলো সবুজ। ক্লোরোপ্লাস্টের বর্ণ কি? সবুজ। এরপরে যেটা আছে আমাদের সেটা হলো ক্রোমোপ্লাস্ট। এটা হয় রঙিন। ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এরা হয় রঙিন। এদের বিভিন্ন রঞ্জক পদার্থ থাকে। ক্রোমোপ্লাস্টে বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ থাকে, এই জন্য এরা রঙিন হয়। আরেকটা আছে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট, এই লিউকোপ্লাস্টটা বর্ণহীন হয়, এর কোনো বর্ণ নেই অথবা সাদা বর্ণ ধারণ করে। লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট লিখতে কেন? বর্ণহীন লিখবো আমি এখানে। দেখো, এটা হয় বর্ণহীন। লিউকোপ্লাস্টের কোনো বর্ণ থাকে না, তাই আমরা বলতে পারি যে বর্ণহীন, বর্ণহীন বা সাদা। দেখো, এখন দেখো, এই যে সবুজ প্লাস্টিড, এখানে আমাদের যে ক্লোরোপ্লাস্ট, এই ক্লোরোপ্লাস্টে শুধুমাত্র ক্লোরোফিল থাকে, বাদ বাকি দুইটায় ক্লোরোফিল থাকে না। দেখো, ক্লোরোপ্লাস্ট থাকে, এই সবুজ প্লাস্টিডে কি থাকে? ক্লোরোফিল থাকে। ক্লোরোফিল থাকে। তাহলে আমাকে বলো তো, এই ক্লোরোপ্লাস্টকে কোথায় দেখা যাবে? যেহেতু ক্লোরোফিল থাকে এবং বর্ণ সবুজ, তাহলে উদ্ভিদের সবুজ অঙ্গ সব জায়গায় তুমি ক্লোরোপ্লাস্টকে পাবা। কোথায় পাবা? তুমি উদ্ভিদের কচি ডালে পাবা, তুমি একে উদ্ভিদের পাতায় পাবা, তুমি একে উদ্ভিদের বোটায় পাবা, যেখানে যেখানে আর কি সবুজ আছে উদ্ভিদের, তাই না? তোমরা সবাই মনে করো বা আমরা মাঝে মাঝে মনে করি পাতাই মনে হয় শুধু খাদ্য তৈরি করতে পারে। আসলে ব্যাপারটা এরকম না। খাদ্য তারাই তৈরি করতে পারে যাদের ক্লোরোপ্লাস্ট আছে। হ্যাঁ, এমনও অঙ্গাণু আছে যাদের কোনো প্লাস্টিড নাই, কিন্তু তাদের কি আছে? ক্লোরোপ্লাস্ট আছে। দ্যাটস ওয়াই তারা খাদ্য তৈরি করতে পারে। বিভিন্ন ধরনের শৈবাল আছে যাদের কি নাই? ক্লোরোপ্লাস্ট আছে, কিন্তু প্লাস্টিড নাই, তারপরেও তারা কি তৈরি করতে পারে? খাদ্য তৈরি করতে পারে, যেমন নীলাভ সবুজ শৈবাল। ঠিক আছে, তাহলে এই ক্লোরোফিল থাকে, এই জন্য তুমি ক্লোরোপ্লাস্টকে ওই সমস্ত অঞ্চলে পাবা যে সমস্ত অঞ্চলে উদ্ভিদের সবুজ রং থাকে, যেমন পাতায় পাবা, তুমি বোটায় পাবা, ডালে পাবা, এটসেট্রা। আর ক্রোমোপ্লাস্ট, এই ক্রোমোপ্লাস্ট রঙিন প্লাস্টিড। এদের রং কি? রঙিন। এদের কাজ কি? এদের কাজ হলো ফলকে রঙিন করা, ফুলকে রঙিন করা, ফুলকে রঙিন করে পরাগায়নে সাহায্য করা। এই যে ক্রোমোপ্লাস্টে বিভিন্ন ধরনের রঞ্জক পদার্থ থাকে, যারা বিভিন্ন ধরনের রং ধারণ করে। দেখি আমরা কি কি রঞ্জক পদার্থ থাকে। এখানে থাকে তোমার ফাইকোসায়ানিন, ফাইকোএরিথিন, জ্যান্থোফিল, ক্যারোটিন, এই সমস্ত রঞ্জক পদার্থ থাকে। তাহলে দেখো, আমরা যদি একটু বলি, এখানে সাদা বা বর্ণহীন লিখলাম তো আমরা। দেখো, এরপরে আমরা একটু বলতে চাই, এই যে রঙিন প্লাস্টিড, এখানে কিছু আমাদের রঞ্জক পদার্থ থাকে। রঞ্জক পদার্থ, এই রঞ্জক পদার্থগুলো আমরা একটু দেখি। ঠিক আছে, জ্যান্থিন থাকে, ক্যারোটিন থাকে। প্রথমে থাকে জ্যান্থিন। জ্যান্থিনের বর্ণ হলো হলুদ। জ্যান্থিনের বর্ণ কি? হলুদ। এরপর থাকে ক্যারোটিন। ক্যারোটিনের বর্ণ হলো কমলা। এরপরে থাকে আমাদের ফাইকোএরিথিন। এখানে লিখি আমি ফাইকোএরিথিন। এরপরে আমাদের আরেকটা থাকে, সেটা হলো ফাইকোসায়ানিন। ফাইকোসায়ানিন নাকি ফাইকোবিলিন? তাহলে দেখি একটু। ফাইকোসায়ানিন। আরেকটা হলো আমাদের ফাইকোসায়ানিন। এই ফাইকোএরিথিনের বর্ণ হলো লাল। ফাইকোএরিথিনের বর্ণ কি? ফাইকোএরিথিনের বর্ণ হলো লাল। আর ফাইকোসায়ানিনের বর্ণ কি বলতো? ফাইকোসায়ানিনের বর্ণ হবে নীল।
নীল। এই যে এই ধরনের রঞ্জকগুলো থাকে আমাদের ক্রোমোপ্লাস্টে। আর লিউকোপ্লাস্টে, তাহলে ক্রোমোপ্লাস্ট কোথায় থাকবে? ক্রোমোপ্লাস্ট যে সমস্ত উদ্ভিদের অঙ্গ সবুজ নয় কিন্তু রঙিন, লাল, নীল, কমলা, হলুদ, ওই সমস্ত জায়গায় থাকবে, তাই না? তাহলে এদেরকে তুমি পাবা গাজরে পাবা, যেমন গাজর দেখো না, গাজর লাল হয় কিভাবে? গাজরে কি থাকে? গাজরে আমাদের থেকে ক্যারোটিন, সরি গাজরে আমাদের থেকে ফাইটোএরিথিন, দ্যাটস ওয়াই গাজর কি হয়? লাল হয়। এরপরে তুমি বিভিন্ন রকম ফলকে দেখবা, বিভিন্ন কালারফুল ফল দেখবা, ফুল দেখবা, এই সমস্ত জায়গায় আমাদের ক্রোমোপ্লাস্ট থাকে। আর লিউকোপ্লাস্ট, এই লিউকোপ্লাস্টটা বর্ণহীন। কেন? এখানে কোনো রঞ্জক পদার্থ থাকে না, তাই এটা বর্ণহীন, তাই এটাকে সাদা দেখা যায়। এখন তোমরা আমার একটা প্রশ্নের উত্তর দাও তো, লিউকোপ্লাস্ট থেকে 2-3টা কথা মনে রাখবা। লিউকোপ্লাস্ট থেকে কি মনে রাখবা? 2-3টা কথা মনে রাখবা। এরা খাদ্য সঞ্চয় করে, এরা খাদ্য সঞ্চয় করে, খাদ্য সঞ্চয় করে, এরা খাদ্য সঞ্চয় করে। আরেকটা মনে রাখবা এখান থেকে, সূর্যের আলো পেলে, সূর্যের আলোর উপস্থিতি পেলে কি হয়ে যায়? লিউকোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে পরিণত হয়ে যায়। সূর্যের সংস্পর্শে আলে, সূর্যের আলোর সংস্পর্শে আসলে, আসলে এরা ক্লোরোপ্লাস্টে পরিণত হয়, ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। তাহলে আমাকে বলো তো লিউকোপ্লাস্ট কোথায় থাকবে? যেখানে সূর্যের আলো পৌঁছায় না ওই সমস্ত জায়গায় থাকবে, তাই না? মাটির নিচে উদ্ভিদের মূলে থাকবে, মাটির নিচে উদ্ভিদের মূলে থাকবে, এরপরে উদ্ভিদের ভিতরে, কাণ্ডের ভিতরে থাকবে। যে সমস্ত জায়গায় সূর্যের আলো পৌঁছায় না ওই সমস্ত জায়গায় আমার কে থাকে? লিউকোপ্লাস্ট থাকে। আচ্ছা, আরেকটা কথা মনে রাখবো, কোনো রঞ্জক পদার্থ থাকে না এদের কোনো রঞ্জক পদার্থ থাকে না, কোনো রঞ্জক পদার্থ থাকে না, রঞ্জক পদার্থ থাকে না। আশা করি বুঝাইতে পারছি। এই প্লাস্টিড সম্পর্কে আমাদের পড়ালেখা মোটামুটি শেষ। প্লাস্টিডের কাজ করলে আমাদের পড়ালেখা শেষ আপাতত। বলো এ পর্যন্ত বুঝতে পারছো কিনা? আচ্ছা, আমাদের পূজা দাস একটা কমেন্ট করছে, ক্লোরোপ্লাস্ট, এরপরে ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। থ্যাংক ইউ। তোমাদেরকে একটা প্রশ্ন করবো, আইকিউ প্রশ্ন, দেখি এই প্রশ্নটার উত্তর কে দিতে পারো। তুমি মনে করো কিছুদিন একটা ঘাসের মধ্যে, এক জায়গায় ঘাস আছে, তোমরা 5-এ পড়ছিলা, ঘাসের মধ্যে ইটা দিয়ে ঢেকে রাখলা, তাহলে ওখানে কোনটায় রূপান্তর হবে? বলো বলো। ঘাসকে ইট দিয়ে ঢেকে রাখলা, ঘাসকে ইট দিয়ে ঢেকে রাখলা, ইট দিয়ে ঢেকে রাখলা, ঢেকে রাখলে কি হয়? কি হয়? এ নাম্বারে আছে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট লিউকোপ্লাস্টে পরিণত হয়, লিউকোপ্লাস্ট। বি নাম্বারে আছে ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট প্লাস্ট লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। বলো এই প্রশ্নের উত্তর কি হবে? তুমি সবুজ ঘাসকে কিছুদিন একটা ইট দিয়ে ঢেকে রাখলা, তাহলে কি হবে? কয়েকদিন পরে ক্লোরোপ্লাস্ট লিউকোপ্লাস্টে পরিণত হবে নাকি ক্রোমোপ্লাস্ট লিউকোপ্লাস্টে পরিণত হবে? এই অ্যান্সারটা আমাকে বলো তো দেখি, একজন বলো। স্টুডেন্ট, এই অ্যান্সারটা আমাকে একটু বলো, যে তুমি ঘাসকে, সবুজ ঘাসকে কিছুদিন ইটা দিয়ে ঢেকে রাখছো, তাহলে কি দেখা যাবে কয়েকদিন পরে? ক্রোমোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট লিউকোপ্লাস্টে পরিণত হবে নাকি ক্লোরোপ্লাস্ট লিউকোপ্লাস্টে পরিণত হবে? অ্যান্সারটা জাস্ট এ আর বি কমেন্ট করলে আমি বুঝে যাবো তোমরা কি বুঝাইতে চাচ্ছ আমাকে। এই আশামণি আবার সি মানে ক্লিয়ার বুঝাইছে। আচ্ছা বলো আমাকে, কমেন্ট গুলো তাহলে একটু দেরি করে আসে, তাই না? আচ্ছা, তুবা বলছে খ লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট খ নাম্বার, ক্রোমোপ্লাস্ট লিউকোপ্লাস্ট। আর কেউ কমেন্ট করো। খ নাম্বার তো নাই আমার এখানে, আমার এখানে আছে তোমার এ আর বি। বি অনেকেই বলছো বি। এই সবাই বি কমেন্ট করতেছে কেন? হাই হাই, মাথায় নষ্ট। আহা, কি পড়াইলাম আমি! আমি ব্যর্থ টিচার, আমি ব্যর্থ টিচার, একবারে ব্যর্থ। তোমরা সবাই শেষ করে দিছো আমারে, একবারে ব্যর্থ বানায় দিছো। দেখো তো, ঘাস হলো সবুজ, সবুজ উদ্ভিদ। সবুজ শাকসবজি খাও না তুমি, তাহলে ঘাস কি? সবুজ উদ্ভিদ। ঘাস কি করে? সূর্যের আলোকে ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে। তাহলে ঘাসের মধ্যে কি আছে? ক্লোরোপ্লাস্ট আছে, যার কারণে ঘাসে ক্লোরোফিল থাকে। এখন ঘাসকে যখন তুমি দীর্ঘদিন ঢেকে রাখবা, ঘাস সাদা হয়ে যাবে, মরে যাবে। তখন মানে ঘাসের ভিতরে থাকে ক্লোরোফিল গুলো খাদ্য না পেয়ে মরে যাবে। তাহলে কি ঘটবে? তাহলে তোমার এই নাম্বারটা ঘটবে, এই যে ক্লোরোপ্লাস্ট লিউকোপ্লাস্টে পরিণত হবে। এই নাম্বারটা তোমরা হতাশ করলা, এটা পারলা না। আচ্ছা সরি, আচ্ছা যাও, সবাইকে আরেকটা সুযোগ দিতেছি। আরেকটা বলো কি হবে? এবার বলো, এবার বলো কি হবে? এবার আরেকটা দিব। তাহলে তোমরা যেহেতু সবাই একবার হতাশ করছো, তোমাদেরকে আরেকটা সুযোগ দেই আমি। এ বি এই প্রশ্ন বলবা তোমরা।
পেঁপে পাকলে কি হয়? বলো, পেঁপে পাকলে কি হয়? পেঁপে পাকলে পাকলে কি হয়? মানে কাঁচা পেঁপে, কাঁচা পেঁপে, কাঁচা পেঁপে পাকলে কি হয়? কাঁচা পেঁপে পাকলে কি হয় এটা বলো আমাকে। ক্লোরোপ্লাস্ট লিউকোপ্লাস্টে পরিণত হয়, নাকি ক্রোমোপ্লাস্ট লিউকোপ্লাস্টে পরিণত হয়, নাকি আরেকটা অপশন দিব আমি? এই ম্যাথের জন্য আরেকটা অপশন লাগবে আমার, সেটা আরেকটা অপশন তোমাদেরকে দিয়ে দিলাম। ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে পরিণত হয়, ক্রোমোপ্লাস্টে প্লাস্টে। বলো কি হবে অ্যানসার এবার বলো, এ বি সি এর মধ্যে যে কাঁচা পেঁপে পাকলে কি হয়? ক্লোরোপ্লাস্ট লিউকোপ্লাস্টে পরিণত হয়, নাকি ক্রোমোপ্লাস্ট লিউকোপ্লাস্টে পরিণত হয়, নাকি ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে পরিণত হয়? একটু ট্রিকি কোশ্চেন, বলো দেখি কে কে পারো, কমেন্ট করো সবাই। একটু বসি আমি তোমাদের কমেন্ট গুলো দেখি, দাঁড়ায় দাঁড়ায় থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে গেছে গা, মাজা টাজা সব একবারে। কমেন্ট করো দ্রুত, তোমরা কমেন্ট করবা, তারপর আমি পড়াইতে যাবো। আচ্ছা তুবা বলছে সি, আর কেউ কমেন্ট করো দেখি। আচ্ছা নাহিদও বলছে সি, আর কেউ বলো। এই যে সবাই, এবার 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 আমি ব্যর্থ না, এবার আমি সাকসেস। আচ্ছা এনামুল হক বলছে সি, হ্যাঁ জান্নাতুল ফেরদৌস বলছে সি। আচ্ছা এবার তার মানে আমি সাকসেস, তোমাদেরকে বুঝাইতে পারছি। দেখো পেঁপে যখন কাঁচা থাকে, পেঁপে থাকে সবুজ, তার মানে পেঁপেতে কি থাকে? ক্লোরোপ্লাস্ট থাকে। যখন ধীরে ধীরে পেঁপে বিভিন্ন বিক্রিয়া করে কি হয়ে যায়? পেকে যায়, তখন পেঁপে হয়ে যায় হলুদ। তার মানে কি হয়? এই ক্লোরোপ্লাস্টটা কনভার্ট হয়ে ক্রোমোপ্লাস্টে পরিণত হয়ে যায়। লিউকোপ্লাস্ট হলে তো কোনো বর্ণই থাকতো না ভাই, সাদা হয়ে যেত। এবার সবাই আশা করি বুঝতে পারছি। আচ্ছা সবাই কমেন্ট করছে, সৈকত কমেন্ট করছে সি। আচ্ছা তাহলে বুঝাইতে পারছি সবাইকে। এগুলো ট্রিকি কোশ্চেন, এগুলো তোমাদের আসবে কিনা জানি না, তারপরেও জিনিসগুলো জানলা তোমাদের ভালো লাগলো। এখন আমাদের ক্লাসটির শেষ, এরপরে আমাদের দুটো ছোট ছোট টপিকস আছে, তাহলে আজকে আমাদের শেষ আমাদের কোষের পার্ট। এরপরে এই ক্লাসের আরেকটা পার্ট নিব আমরা, টিস্যু নিয়ে আলোচনা করব। এই কোষ থেকে তুমি একটা সৃজনশীল পাবা, বিলিভ মি, কোষ থেকে তুমি একটা সৃজনশীল পাবা হুবহু, আর একটা সৃজনশীল পাবা এই অধ্যায়েরই টিস্যু নিয়ে। এক ক্লাসে শেষ দেওয়া সম্ভব না, তাই আমি কোষটাকে আজকে শেষ দিব। এরপরে নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি জানাই দিব কবে আমি টিস্যুটা শেষ দিব, ঠিক আছে? আচ্ছা এরপরে দেখো আমাদের প্লাস্টিকের কাজ দুই একটা দেখো। প্লাস্টিকের কাজ খাদ্য তৈরি করা। প্লাস্টিকের প্রধান কাজ কি? খাদ্য তৈরি করা, এটা মনে রাখলেই হবে। দেখো গোলজি বস্তু আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে আমরা জানবো। প্রথমে জানবো আমরা গোলজি বস্তু। গোলজি বস্তু, গোলজি বস্তু, গোলজি বস্তু। দেখো গোলজি বস্তু জিনিসটা কি? গোলজি বস্তুটাকে দেখতে এই যে এরকম কিছুটা, এই যে এরকম, এই যে উদ্ভিদ কোষে এই যে এই জিনিসগুলো থাকে। আচ্ছা আচ্ছা দেখো একটু টেকনিক্যাল ইরোরের কারণে আমাদের মনে হয়, দেখো একটু টেকনিক্যাল ইরোর হয়েছিল, কেউ হয়তো কল দিছিল আমার মোবাইলে, যার কারণে ভিডিওটা একটু কেটে গেছিল। কেটে না, একটু পজ ছিল ভিডিওটা, এবং অটোমেটিক্যালি আমার ফ্রন্ট ক্যামেরা অন হয়ে গেছে, সেলফি ক্যামেরা হয় আমার পিছনে, ব্যাকগ্রাউন্ড না দেখে তোমরা ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখছো। হ্যাঁ আশা করি এখন আবার ঠিক আছে সবকিছু। দেখো এই যে এটা আমাদের গোলজি বস্তু, আর এটা হলো নিউক্লিয়াস। এটা কি? নিউক্লিয়াস। দেখো নিউক্লিয়াস। তো এই গোলজি বস্তু, গোলজি বস্তু জিনিসটা কি করে আমাকে বলো তো? গোলজি বস্তুর এই যে ছোট ছোট যে আমাদের ইয়াগুলো আছে না, ছোট ছোট, এই ছোট ছোট গহ্বর গুলোকে বলি আমরা ভ্যাকিউল। কি বলি? ভ্যাকিউল, ভ্যাকিউল। আর এই যে বড় বড় গহ্বর গুলোকে আমরা বলি ভেসিকল, ভেসিকল। আর এই যে গোলজি বস্তুর যে জিনিসগুলো, এগুলোকে আমরা বলি সিস্টার্না। এই যে লম্বা লম্বা যে দাগগুলো দেখো না, এই লম্বা লম্বা দাগগুলো, এগুলোকে কি বলি? সিস্টার্না। তো এই সিস্টার্না আবার দুই রকমের আছে। কয় রকমের? দুই রকমের। নিউক্লিয়াসের সাইডে যে সিস্টার্না তাকে আমরা বলি সিজ সিস্টার্না। এটা তোমাদের বইয়ে নাই, নিউক্লিয়াসের সাইডে সিজ সিস্টার্না, সিজ সিস্টার্না, সিজ সিস্টার্না বলি আমরা। কি বলি? সিজ সিস্টার্না। নিউক্লিয়াসের দিকের সিস্টার্না গুলোকে আমরা বলি সিজ সিস্টার্না, আর যেগুলো নিউক্লিয়াস থেকে দূরে এগুলোকে বলি আমরা ট্রান্স সিস্টার্না। কি বলি? ট্রান্স সিস্টার্না। তাহলে এগুলোকে আমরা বলবো ট্রান্স সিস্টার্না, ট্রান্স। আচ্ছা ইংলিশে লিখি, এটা যেহেতু ইংলিশে লিখছি, ট্রান্স, ট্রান্স সিস্টার্না। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো। গোলজি বস্তুর একটা নাম আছে, কোষের ট্রাফিক পুলিশ। এটা পরীক্ষায় আসে যে কোষের ট্রাফিক পুলিশ কোনটি, নিচের কোনটিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়? আচ্ছা এই যে শাহাদাত শামিন বলছো, ইনশাআল্লাহ এই ক্লাসের মাধ্যমে আমাদের ফুল কভার বলতে প্রথম অংশটুকু কভার হবে, তোমাদের কোষের অংশটুকু কভার হবে। টিস্যুর অংশটুকুর জন্য আরেকটা ক্লাস নিতে হবে আমাকে।
দেখো এই গোলগি বডির এই গোলগি বস্তুর একটা নাম আছে, সেই নামটাকে আমরা কি বললাম? এটাকে বলা আমরা কোষের ট্রাফিক পুলিশ। কেন কোষের ট্রাফিক পুলিশ বলা হয় আমি এখনই দেখাচ্ছি তোমাদেরকে। গোলগি বস্তুকে কেন, গোলগি বস্তুকে কেন আমরা কোষের ট্রাফিক পুলিশ বলি, আমি এটা তোমাদেরকে একটু এক্সপ্লেইন করছি। যে গোলগি বস্তুকে কেন আমরা কোষের ট্রাফিক পুলিশ বলি। আমাদের কোষে আরেকটা জিনিস আছে যাকে আমরা বলি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো আরেকটা আছে, আমরা বলি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা দেখতে কেমন হয় আমি তোমাকে দেখাচ্ছি। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মনে করো এই যে এটা একটা নিউক্লিয়াস, কি আঁকলাম? এটা একটা নিউক্লিয়াস আঁকলাম, তাই না? এই নিউক্লিয়াসের মধ্যে আমাদের এটা একটা, সরি নিউক্লিয়াস না, এটা একটা কোষ আঁকলাম আমি। এই কোষের মধ্যে আমাদের একটা নিউক্লিয়াস থাকবে। এই যে আমাদের নিউক্লিয়াস, নিউক্লিয়াসে পোর থাকে, তোমরা সবাই জানো নিউক্লিয়াসে পোর বা রন্ধ্র থাকে, তাই না? নিউক্লিয়াসে পোর বা রন্ধ্র থাকে। এই নিউক্লিয়াসের মধ্যে দিয়ে আমাদের কিছু কিছু হাত বের হয় এইভাবে। এই যে এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে নিউক্লিয়াস থেকে উৎপন্ন হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে এটা আমাদের নিউক্লিয়াস, হ্যাঁ এটা আমাদের নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস থেকে আমাদের উৎপন্ন হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লেগে থাকে। কি লেগে থাকে? রাইবোজোম। এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে ছোট ছোট রাইবোজোম লেগে থাকে। দেখো ছোট ছোট রাইবোজোম লেগে থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে ছোট ছোট রাইবোজোম লেগে থাকে। এই যে রাইবোজোম, রাইবোজোমের কাজ কি জানো? প্রোটিন তৈরি করা। তাহলে রাইবোজোম কি তৈরি করবে? প্রোটিন তৈরি করবে রাইবোজোম। দেখো এই যে রাইবোজোম মনে করো যে প্রোটিন তৈরি করলো, যে এগুলো প্রোটিন। এই প্রোটিনগুলো কোষ থেকে বাইরে বের হতে হবে। কিভাবে বাইরে বের হবে? প্রোটিনের তো হাত পা নাই, তো এখানে কি আসে জানো? এই যে গোলগি বডি আসে, এখানে গোলগি বস্তু এখানে আসে। এই যে আমরা যদি বললাম এই যে এটা একটা গোলগি বস্তু, এই যে এটা একটা গোলগি বস্তু, মনে করো এটা একটা গোলজি বস্তু আঁকলাম আমরা, হ্যাঁ এটা একটা গোলজি বস্তু। এই গোলজি বস্তু কি করে? এই প্রোটিনটাকে যা খেয়ে ফেলে এইভাবে। এই যে খেয়ে ফেলে, এই যে প্রোটিন খেয়ে ফেলে। এই যে এটা এইভাবে এদিক দিয়ে আসে, এদিক দিয়ে আসে, আইসা একবার বাইরে বের হয়ে যায় এই প্রোটিনটা। এই যে এইভাবে বাইরে বের হয়ে যায়। দেখো তাহলে গোলজি বস্তু কি করতেছে? রাইবোজোম যে প্রোটিন তৈরি করছে, ওই প্রোটিনটাকে প্রথমে ও ভেসিকলের ভিতরে ঢুকায় ও নিজের ভিতর দিয়ে রাস্তা দেখায় ওকে একবার বাইরে বের করে দিল। কেউ যদি তোমার রাস্তা দেখায় দেয় এদিক দিয়ে যাইতে হবে, ওই দিক দিয়ে যাইতে হবে, এই কাজটা কে করে? সাধারণত ট্রাফিক পুলিশরা করে না। এই জন্য গোলজি বস্তুকে ট্রাফিক পুলিশ বলা হয় কোষের। এটা মনে রাখবে, এটা প্রায় এমসিকিউতে আছে যে কোষের কোন অঙ্গাণুকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। গোলজি বস্তুকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো এই পর্যন্ত। আচ্ছা এইটুকু বুঝতে পারলে সবাই একটু ক্লিয়ার কমেন্ট করো তো ডিয়ার স্টুডেন্ট। একটু বুঝতে পারলে সবাই একটু ক্লিয়ার কমেন্ট করো। একটু বুঝতে পারলে সবাই একটু ক্লিয়ার কমেন্ট করো। ওয়ালাইকুম সালাম আরমান। আরমান এত লেট কেন? আচ্ছা এই যে নাহিদ বলছো ক্লিয়ার। আচ্ছা তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে কোষের ট্রাফিক পুলিশ কেন বলা হয় গোলজি বস্তুকে। কারণ আমাদের এই দেখো এখন এই যে আমাদের আমরা কি বললাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবার দুই ধরনের আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কয় ধরনের? দুই ধরনের। একটাকে বলি আমরা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আরেকটাকে বলি আমরা অমসৃণ। মসৃণ মানে কি আমাকে বলো তো? মসৃণ মানে হলো একবারে পিচ্ছিল, তাই না? মসৃণ মানে হলো একবারে পিচ্ছিল, যার কোনো কি নাই, শরীরের মধ্যে খাঁচকাটা দাগ নাই কুমিরের মতো। তাহলে এই মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে এই যে গোলজি বস্তু লাগানো থাকে না, সরি রাইবোজোম থাকে না। তাহলে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম থাকে না, আর অমসৃণের গায়ে রাইবোজোম থাকে। তাই মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করে লিপিড। কি তৈরি করে? লিপিড। এরা লিপিড তৈরি করে, লিপিড সংশ্লেষ করে। আর এই যে অমসৃণ, এদের গায়ে কি লাগানো আছে? এদের গায়ে লাগানো আছে রাইবোজোম, তাই এরা অমসৃণ। এরা সংশ্লেষ করবে প্রোটিন, এরা প্রোটিন সংশ্লেষ করে। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং আমরা যে পড়াইলাম গোলজি বস্তু, এই পর্যন্ত সবাই বুঝতে পারছো? হ্যাঁ সবাই সি কমেন্ট করতেছো, সবাই দ্যাট মিন্স বুঝতে পারছো। আমরা মুছে দিলাম। এরপরে আমরা সামনে এগোই একটু, এই জিনিসগুলো একটু তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। হ্যাঁ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই প্রকার হয়, মসৃণ এবং অমসৃণ। এগুলো তোমাদের বইয়ে বলা নাই, জাস্ট আমি হালকা করে বলে দিতেছি যাতে তোমাদের ভালো লাগে জিনিসগুলো। এগুলো লিখলে টিচাররা অনেক বেশি মার্কস দিবে। আচ্ছা এরপরে আমরা যে টপিকস পড়াবো সেটা হলো কোষ গহ্বর। দেখো কোষ গহ্বর নিয়ে বলার কিছুই নাই। কোষ গহ্বর, এই যে এটাকে যদি আমরা একটা কোষ ধরি, কোষ কল্পনা করি, এখানে বিভিন্ন ধরনের অঙ্গাণু আছে। এই যে এটা হলো প্লাস্টিড, এটা হলো মাইটোকন্ড্রিয়া, এরপরে মাইটোকন্ড্রিয়া তো বড় করে না, একটু ছোট করে দিই। এটা হলো মাইটোকন্ড্রিয়া, এটা হলো রাইবোজোম, ঠিক আছে এই রাইবোজোম। আর এই যে বড় করে একটা, এটা হলো আমাদের
বড় করে যেটা, এটা হলো আমাদের কোষ গহ্বর। কি এটা আমাদের কোষ গহ্বর বলতে পারি আমি এটাকে, কোষ গহ্বর। কোষ গহ্বর থেকে জাস্ট তোমরা জেনে রাখবা কোষ গহ্বরের কাজ। কোষ গহ্বর সমস্ত ময়লা আবর্জনা কোষ গহ্বরে জমা হয়। হ্যাঁ, সমস্ত ময়লা আবর্জনা, কোষের ময়লা আবর্জনা কি করে, ময়লা আবর্জনা জমা হয় কোষ গহ্বরে। এখানে 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 কোষের সকল ময়লা আবর্জনা, সকল ময়লা আবর্জনা জমা হয়, জমা থাকে। আর কোষ গহ্বর থেকে তোমাদের আরেকটা প্রশ্ন আসে, এটা প্রায় ক নম্বরে আসে, টনোপ্লাস্ট কাকে বলে? এই যে কোষ গহ্বর, এই কোষ গহ্বরের যে পর্দা, এটাকে আমরা কি বলি, টনোপ্লাস্ট বলি। আশা করি তোমরা বুঝতে পারতেছো জিনিসগুলা। আচ্ছা এই নাহিদ, আমরা শেষ দিয়ে দিব আজকে, আর একটু আমাদের আর 1 মিনিট আছে সম্ভবত, সেন্ট্রিওলটা বাকি আছে, সেন্ট্রিওল আর নিউক্লিয়াস, এই দুইটা পড়ানো হলে আমরা শেষ দিয়ে দিব একবার। কোষের মানে কোষের অংশটা শেষ করে দিই, এরপরে আমরা টিস্যু শুরু করবো কালকে। আমরা কোষের অংশটাকে শেষ দিয়ে দিই, আমাদের 10 মিনিট লাগবে সর্বোচ্চ। কোষ গহ্বরের পর্দাকে টনোপ্লাস্ট বলে, এটা লিখে রাখো। কোষ গহ্বরের পর্দাকে টনোপ্লাস্ট বলে, টনোপ্লাস্ট বলে। কোষ গহ্বরের পর্দাকে কি বলবো, টনোপ্লাস্ট বলবো। এই শেষ আমাদের কোষ গহ্বর। কোষ গহ্বর নিয়ে আমাদের আলোচনা এখানে শেষ। এরপরে দেখো লাইসোজোম নামে একটা অঙ্গাণু আছে। কি আছে, লাইসোজোম। কোষ গহ্বরের পরে আছে লাইসোজোম। লাইসোজোম নিয়ে জাস্ট আমি একটু বলি তোমাদেরকে, লাইসোজোম এত বেশি নাই। লাইসোজোম দেখতে ছোট কোয়েল পাখির ডিমের মতো একটা অঙ্গাণু। এটার ভিতরে বিভিন্ন ধরনের এনজাইম থাকে, বিষাক্ত এনজাইম থাকে। কি থাকে, বিষাক্ত এনজাইম। এই বিষাক্ত এনজাইম গুলা কি করে জানো, যখন তুমি রোজা রাখো বা তুমি দীর্ঘদিন না খেয়ে আসো, তখন তোমার এই যে লাইসোজোম খাদ্যের অভাবে, যখন তীব্র খাদ্যের অভাব ঘটে, তখন লাইসোজোমের যে পর্দা, এই পর্দা ফেটে যায়। এই পর্দা ফেটে এই যে এগুলা বের হয়ে যায়, বিষাক্ত এনজাইম গুলা বের হয়ে যায়। বিষাক্ত এনজাইম বের হয়ে গেলে কি করবে, তোমার যে কোষ আছে পুরো কোষটাকে ওরা একবারে ধ্বংস করে ফেলবে। এই জন্য লাইসোজোমকে বলা হয় আত্মঘাতী থলিকা। কি বলা হয়, আত্মঘাতী থলিকা। লাইসোজোমকে কি বলে, আত্মঘাতী থলিকা। এটা পরীক্ষায় আসে যে নিচের কোনটিকে আত্মঘাতী থলিকা বলা হয়, আত্মঘাতী থলিকা, বা ইংলিশে বললে এটাকে বলা হয় সুইসাইডাল স্কোয়াড। আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড। এই গেল লাইসোজোম নিয়ে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। এরপরে দেখো আমরা শিখবো কোষীয় কঙ্কাল। কোষ কঙ্কাল কাকে বলে, কোষ কঙ্কালটা আমাদের লাস্ট টপিক এই অধ্যায়ে। কোষ কঙ্কাল দেখো, লাইসোজোম, আশা করি লাইসোজোম সম্পর্কে বুঝতে পারছি সবাই। আচ্ছা কোষ কঙ্কাল দেখো এবার আমাদের, কোষ কঙ্কাল। এই যে এটা একটা কোষ, তাই না, এটা একটা কোষ। তোমরা জানো কোষের ভিতরে বিভিন্ন ধরনের অঙ্গাণু থাকে। এই যে এটা আমাদের মাইটোকন্ড্রিয়া থাকে, আমাদের প্লাস্টিড থাকে, এরপরে আমাদের নিউক্লিয়াস থাকে, এরপরে আমাদের এই যে রাইবোজোম মশাই থাকে, অনেকেই থাকে, তাই না। তো এই জিনিসগুলো এই কোষে এমনিতে বাতাসে ভেসে থাকে না, বাতাসেও ভেসে থাকে না। এগুলা অনেক সূক্ষ্ম নালিকা দ্বারা আটকানো থাকে একে অপরের সাথে, অথবা কোষ ঝিল্লির সাথে এই যে সূক্ষ্ম নালিকা দ্বারা আটকানো থাকে। এগুলা অনেক সূক্ষ্ম নালিকা দ্বারা এরা একে অপরের সাথে আটকানো থাকে। দেখো এই যে এটাকেই বলা হচ্ছে, এই সূক্ষ্ম নালিকা দ্বারা এরা একে অপরের সাথে আটকানো আছে। এই যে সূক্ষ্ম নালিকা, এগুলো এত সূক্ষ্ম যেগুলোকে দেখা যায় না। এগুলোকে আমরা কি বলি, কোষ কঙ্কাল বা স্কেলিটন। হ্যাঁ, কোষ কঙ্কাল বলা হয় এগুলোকে, কোষ কঙ্কাল। তোমরা মনে রাখবা কোষ কঙ্কাল গঠিত হয় কি দ্বারা, কোষ কঙ্কাল গঠিত হয় 3টা জিনিস দ্বারা, অ্যাক্টিন, মায়োসিন, আরেকটা কি দ্বারা দেখি, অ্যাক্টিন, মায়োসিন ও টিউবিউলিন। অ্যাক্টিন মায়োসিন ও টিউবিউলিন দ্বারা গঠিত। তাহলে কোষ কঙ্কাল কি দ্বারা গঠিত, অ্যাক্টিন, মায়োসিন এবং টিউবিউলিন দ্বারা কোষ কঙ্কাল গঠিত। আচ্ছা এরপরে দেখো আমাদের পরবর্তী টপিকস আমরা যাব রাইবোজোম। পরবর্তী টপিকস আমাদের রাইবোজোম। এগুলো লেস ইম্পর্টেন্ট, বুঝছো, এই জন্য এগুলো এত ইম্পর্টেন্স দিতেছি না। রাইবোজোম এরকম একটা অঙ্গাণু, রাইবোজোম নিয়ে আমরা আগেই পড়ালেখা করছি। এই যে রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে। রাইবোজোম থেকে 2টা কথা মনে রাখবা, প্রোটিন সংশ্লেষ করে, PROTEIN, প্রোটিন তৈরি করে, সংশ্লেষ বা তৈরি করে। আর একটা মনে রাখবা, রাইবোজোমকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু।
তোমাকে পরীক্ষায় বলবে নিচের কোনটি সার্বজনীন অঙ্গাণু। রাইবোজোমকে সার্বজনীন অঙ্গাণু বলা হয় কেন জানো? তোমরা দেখছিলা রাইবোজোমটা কিন্তু আদি কোষেও থাকে। রাইবোজোমটা এমন একটা অঙ্গাণু যেটা কিনা আদি কোষেও থাকে এবং প্রকৃত কোষেও থাকে। আদি কোষ কাকে বললাম? ওই যে প্রথমে মনে করো প্রথমে যার সুগঠিত নিউক্লিয়াস নাই, বিভিন্ন ধরনের অঙ্গাণু নাই, শুধুমাত্র রাইবোজোম থাকে। তাহলে এই রাইবোজোমটা আদি কোষেরও থাকে আবার প্রকৃত কোষেরও থাকে। এই কারণে এই রাইবোজোমকে সার্বজনীন অঙ্গাণু বলা হয়। আশা করি বুঝাইতে পারছি আমি। আচ্ছা দেখো, রাইবোজোমের পরে আমরা আসি সেন্ট্রিওল। সেন্ট্রিওলটা অনেক ছোট। তাহলে দেখো সেন্ট্রিওলটা অনেক ছোট, এটা নিয়েও পরীক্ষায় তেমন প্রশ্ন আসে না, জাস্ট দেখাই দিতে হয় তো এই জন্য দেখাই দিলাম। সেন্ট্রোজোম, সেন্ট্রোজোমটা একটা গোল অঙ্গাণু। এটা প্রাণী কোষের বৈশিষ্ট্য, প্রাণী কোষে থাকে এরকম গোল একটা জিনিস। এখানে দুইটা সেন্ট্রিওল থাকে, এই যে এরকম দুইটা সেন্ট্রিওল থাকে এখানে, ঠিক আছে? এরকম দুইটা সেন্ট্রিওল থাকে এখানে, এই যে এরকম দুইটা সেন্ট্রিওল থাকে এখানে, এই যে দুইটা সেন্ট্রিওল থাকে এখানে এভাবে লম্বা লম্বা। এই সেন্ট্রিওল গুলো আবার অনেকগুলো নালিকা দিয়ে তৈরি, এগুলো তোমাদের জানা লাগবে না, এগুলো না জানলেও চলবে। সেন্ট্রিওল দুইটা অনেকগুলো নালিকা দ্বারা তৈরি। হ্যাঁ, এই যে অনেকগুলো নালিকা দ্বারা তৈরি, এই যে অনেকগুলো নালিকা থাকে, প্রায় 9টার মতো নালিকা থাকে। এই যে এই যে এই যে এই যে এই যে তাহলে এই যে এটাকে বলতেছি আমরা কি? সেন্ট্রিওল বলতেছি। আর এই সেন্ট্রিওলের চারপাশে যে ফাঁকা জায়গা, তরল পদার্থ, এই তরল পদার্থকে কি বলি আমরা? সেন্ট্রিওলের চারপাশে যে তরল পদার্থ, এই তরল পদার্থকে বলি আমরা সেন্ট্রোস্ফিয়ার। দেখো তাহলে এটাকে তরল পদার্থকে আমরা বলি সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রোস্ফিয়ার, সেন্ট্রিওলের চারপাশে তরল পদার্থকে সেন্ট্রোস্ফিয়ার। আর এই যেগুলোকে বলবো আমরা সেন্ট্রিওল। আর তুমি যখন সেন্ট্রিওল এবং সেন্ট্রোস্ফিয়ার দুইটাকে একত্রে বলবা, তখন এই দুইটা একত্রে মিলে গঠন করবে কি? সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম। আশা করি বুঝাইতে পারছি আমি তোমাদেরকে। হ্যাঁ, আচ্ছা দেখো এখান থেকে তোমরা কয়েকটা কাজ মনে রাখবা। সেন্ট্রোজোমের কাজ বা সেন্ট্রিওলের কাজ বলতে পারো তুমি। সেন্ট্রিওলের কাজ কি এখান থেকে মনে রাখবে? প্রাণী কোষে থাকে, প্রাণী কোষে থাকে। এরা কোথায় থাকে? প্রাণী কোষে থাকে। আরেকটা কাজ হলো ফ্লাজেলা তৈরি করে, ফ্লাজেলা তৈরি করে। ফ্লাজেলা হলো সূক্ষ্ম সূক্ষ্ম সুতা, কোষে ছোট ছোট এই যে এরকম ছোট ছোট সুতার মতো দাগ, এগুলো অনেক কাজে লাগে কোষের। এই জিনিসগুলো তৈরি করে ফ্লাজেলা, এগুলোকে বলা হয় ফ্লাজেলা। এটা তৈরি করে কে? সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম তৈরি করে এটাকে। আচ্ছা এখান থেকে আমাদের শেষ, এই পর্যন্ত সেন্ট্রিওল নিয়ে আলোচনা শেষ। এবার আমাদের লাস্ট আলোচনা যেটা, সেটা হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াস নিয়ে আমার মনে হয় এত বেশি আলোচনা করার দরকার নাই, তোমরা সবাই পারো নিউক্লিয়াসটা। নিউক্লিয়াসটা একটু ভালোভাবে পড়বা তোমরা সবাই। নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বেশ কয়েকটা অঙ্গাণু আছে নিউক্লিয়াসের ভিতরে। প্রথমে আছে নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেন, মেমব্রেন। এখান থেকে তোমরা জানবা এটা হলো 2 স্তর বিশিষ্ট। কয় স্তর? এটা 2 স্তর বিশিষ্ট, 2 স্তর বিশিষ্ট। নিউক্লিয়ার মেমব্রেনটা হলো 2 স্তর বিশিষ্ট। এরপরে তোমরা যেটা জানবা এটা হলো নিউক্লিয়ার রন্ধ্র। এরপরে আছে আমাদের নিউক্লিয়ার রন্ধ্র। মানে নিউক্লিয়াসের ভিতরে মাঝে মাঝে অনেকগুলো ছোট ছোট কূপ দেখা যায়, ফাঁকা স্থান, ছিদ্র দেখা যায়, এগুলোকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। এরপরে দেখো নিউক্লিওপ্লাজম, নিউক্লিওপ্লাজম, প্লাজম। এরপরে তোমাদের যেটা থাকবে সেটা হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিওলাস, নিউক্লিওলাস। দেখো তাহলে বুঝতে পারছো কিনা এই পর্যন্ত বলো। এরপরে আরেকটা জিনিস থাকবে যেটাকে বলবো আমরা ক্রোমাটিন জালিকা, ক্রোমাটিন জালিকা। ঠিক আছে, দেখো তাহলে এই যে আমি যদি একটা নিউক্লিয়াস আঁকি তাহলে জিনিসটা তোমরা আরো সুন্দর করে বুঝতে পারবা। এই যে এঁকে ফেললাম একটা নিউক্লিয়াস, তাই না? এই যে ভিতরে দিয়ে আরেকটা সুন্দর মতো আঁকলাম। এই যে জায়গায় জায়গায় একটু ছিদ্র বানিয়ে দিব আমি, জায়গায় জায়গায় কি করবো? ছিদ্র বানিয়ে দিব। এইভাবে জায়গায় জায়গায় একটু করে ছিদ্র বানিয়ে দিব আমি। তোমরা সুন্দর করে এঁকে ফেলো বাচ্চারা। জায়গায় জায়গায় কি করবো? ছিদ্র করে দিব, জায়গায় জায়গায়, জায়গায় জায়গায় ছিদ্র করে দিব। আমার তো আঁকতে সুবিধাই হবে, তোমরা তো এইভাবে ছিদ্র করতে পারবে না, তোমাদেরকে কষ্ট করে ছিদ্র করতে হবে। দেখো তাহলে এটা হলো একটা আমাদের নিউক্লিয়াসের এই যে নিউক্লিয়ার যে মেমব্রেনটা, দেখো এটা হলো নিউক্লিয়ার মেমব্রেন, 2 স্তর বিশিষ্ট। এই যে ছিদ্রগুলা, এগুলোকে বলতেছি আমরা নিউক্লিয়ার রন্ধ্র। এগুলোকে কি বলতেছি? নিউক্লিয়ার রন্ধ্র। এরপরে নিউক্লিওপ্লাজম কাকে বলে? দেখো নিউক্লিয়াসের ভিতরে যে ঘন তরল পদার্থ থাকে, এই যে ঘন তরল পদার্থ, এই তরল পদার্থকে আমরা কি বলি? ঘন তরল পদার্থকে, এই পদার্থকে আমরা বলি নিউক্লিওপ্লাজম। এরপর নিউক্লিওলাস কাকে বলে? নিউক্লিয়াসের ভিতরে একটা ঘন বস্তু থাকে, এই যে একটা ঘন বস্তু থাকে, কালো ঘন বস্তু, এটাকে বলি আমরা
নিউক্লিওপ্লাজম। কি বলি ভাইয়ারা? নিউক্লিওপ্লাজম বলি। এরপর ক্রোমাটিন জালিকা কাকে বলে? এই যে অনেকগুলো পেঁচানো পেঁচানো সূক্ষ্ম সূক্ষ্ম সুতার মতো ক্রোমাটিন থাকে, এগুলোই পরবর্তীতে ক্রোমোজোমে রূপান্তর হয়। এই সূক্ষ্ম সুতাগুলোকে আমরা কি বলি? ক্রোমাটিন জালিকা। আশা করি সবাই আঁকতে পারছো। দিস ইজ নিউক্লিয়াস। নিউক্লিয়াস। দেখো এখান থেকে আরেকটা জিনিস তোমরা মনে রাখবা যে নিউক্লিওলাস এটা প্রোটিন এবং আরএনএ দ্বারা গঠিত। নিউক্লিওলাসে প্রোটিন এবং আরএনএ দ্বারা গঠিত। কি বললাম? প্রোটিন প্লাস আরএনএ দ্বারা গঠিত। আজকের মতো ক্লাস তোমাদের শেষ, আর ডিস্টার্ব করবো না। বলো এই পর্যন্ত সবাই বুঝতে পারছো কিনা? একটু কমেন্টে রিপ্লাই দেই তোমাদের। আমি তো আমার ক্লাসে বেশি তোমাদের কমেন্ট করা লাগে না, তাই না? এটা ভালো, আমি বেশি কমেন্ট করা লাগে না আমার ক্লাসে। আমি জানি আমার ক্লাসে বেশি কমেন্ট লাগে না তোমাদের।